অষ্টম অধ্যায় প্রতিরক্ষা বাহিনী। 1973-এর 23 ডিসেম্বর সন্ধ্যায় লাহোর থেকে বিমানে এলেন অনেক বাঙালি সামরিক অফিসার, যারা মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন। তেজগাঁও বিমানবন্দরে নেমেই তারা দেশের মাটি চুম্বন করলেন। আলো আধারিতে এই ভগ্ন চূর্ণ তেজগাঁও বিমানবন্দরও তখন তাদের চোখে স্বর্গপুরীর মতো দেখাচ্ছিল। পাকিস্তান ফেরত সেনা অফিসারদের অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেখানে কেউ উপস্থিত ছিলেন না। পাকিস্তানে বন্দি দশায় প্রাণ হাতে নিয়ে স্ত্রী কন্যাদের ইজ্জতের ভয়ে মৃত প্রায় হয়ে এই অফিসাররা বন্দিশালায় ছিলেন। কাঁটা তারের বেড়ার গেটে পাঞ্জাবি প্রহরী, ঘুমাতে পারতেন না কেউই। সেটা ছিল এক জীবন্ত নরকবাস। পাকিস্তান থেকে ফেরত পাঠানো সামরিক বাহিনীর বিভিন্ন পদে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকদের সংখ্যা ছিল প্রায় 23,000। এই সকল অফিসার ও সৈনিককে বাংলাদেশ সামরিক বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হলো কোনো রকম যাচাই বাছাই ছাড়াই। এই নিয়োগের পরেই প্রতিরক্ষা বাহিনীতে ফ্রিডম ফাইটার ও রিপ্যাট্রিয়েটেড নামে দুটি শিবিরের সৃষ্টি হয়ে গেল। মুক্তিবাহিনী গ্রুপ এবং পাকিস্তান থেকে প্রত্যাগত অফিসার ও সৈনিকদের গ্রুপ। শেষোক্ত গ্রুপ বড় হলেও মুক্তিবাহিনী অফিসারদের ক্ষমতা ও দাপট ছিল অপ্রতিরোধ্য। ক্ষুদ্র হলেও প্রকৃতপক্ষে সামরিক বাহিনীর পরিবেশ ও মেজাজ নিয়ন্ত্রণ করছিলেন মুক্তিবাহিনী অফিসাররাই। মুক্তিযোদ্ধা গ্রুপে তারা ছিলেন শখানেক অফিসার ও কয়েক হাজার সৈনিক, আর পাকিস্তান ফেরত গ্রুপে ছিলেন তার 3 গুণ অফিসার ও সৈনিক। মুক্তিযোদ্ধা সৈনিকদের অনেকেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক, কারণ উপযুক্ত লোক না পেয়ে শরণার্থী শিবির ও অন্যান্য উৎস থেকে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের নিয়মিত বাহিনীতে নিতে বাধ্য হন সেক্টর কমান্ডারগণ। তবে অপ্রাপ্তবয়স্কদের অনেকেই নিয়মিত বাহিনীতে যোগ দিয়ে শৃঙ্খলার সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিতে আগ্রহী ছিল না। কিন্তু বাংলাদেশে 1972 সালেও সামরিক বাহিনীর যে কাঠামো ছিল তাতে প্রয়োজন ছিল লক্ষাধিক সৈনিক এবং 1000-5 অফিসার। যে বিষয়ে মুক্তিযোদ্ধা আর পাকিস্তান প্রত্যাগতদের মধ্যে মূল দ্বন্দ্ব সৃষ্টি হয় তা হচ্ছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় 2 বছরের সিনিয়রিটি পাবেন। তাদেরকে এই সিনিয়রিটি দেয়ায় প্রত্যাগতরা অপমান বোধ করেন। পাকিস্তান ফেরত অফিসাররা মুক্তিযোদ্ধা অফিসারদের 2 বছরের জ্যেষ্ঠতা ও পদোন্নতিকে সহজে মেনে নিতে পারেননি। অথচ নিয়ম অনুযায়ী যারা পাকিস্তানে বন্দি শিবিরের স্থায়ী পদে না থেকে অস্থায়ী পদে ছিলেন তাদেরকে পূর্বতন স্থায়ী পদে অর্থাৎ 1 র্যাঙ্ক নিচে নিয়োগ করার কথা, অস্থায়ী পদের বিপরীতে নয়। যেমন যিনি পাকিস্তান বন্দি শিবিরে অস্থায়ী মেজর ছিলেন তাকে নিয়ম অনুযায়ী তার পূর্বতন স্থায়ী পদ অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা। নিয়ম থাকলেও পাকিস্তান ফেরত অফিসারদের ক্ষেত্রে তা অনুসৃত হয়নি। উপরন্তু পাকিস্তান ফেরত অফিসারদের মধ্যে অনেকেই 2-3 বছরের মধ্যে মেজর থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত পদোন্নতি লাভ করেন। উদাহরণস্বরূপ তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল এরশাদ পাকিস্তান থেকে ফেরত আসার মাত্র 2 বছরের মধ্যে 3টি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। শান্তিকালীন এরকম পদোন্নতি নজিরবিহীন। মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের বিভক্তি ও ভাগাভাগি শুধু যে সামরিক বাহিনীতেই ছিল তা নয়, বেসামরিক কর্মচারী ও রাজনৈতিক নেতাদের মধ্যেও তা সমানভাবে প্রকট ছিল। যারা তখন সীমান্ত পার হয়ে মুক্তিযুদ্ধে যোগদান করতে পারেননি কিংবা করেননি তাদের প্রতি মুক্তিযোদ্ধাদের অবজ্ঞার ভাব তো ছিলই, তাদের দেশপ্রেম নিয়েও সন্দেহ করা হচ্ছিল। স্বাধীনতার পরে কিছুদিনের মধ্যেই 2 জন মেজরকে মেজর জেনারেল এবং 3 জন মেজরকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেয়া হয়। এই ঘটনা দুটি বাংলাদেশ সামরিক বাহিনী এবং নতুন রাষ্ট্রটির পরবর্তী ইতিহাসের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন জেনারেল ওসমানী ও শেখ মুজিবের প্রথম পছন্দ। বর্ষিয়ান ও পেশাদার অফিসার হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবেও যোগ্য প্রার্থী ছিলেন। জেনারেল ওয়াসিউদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে তিনি বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসিউদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারের মতো অবরুদ্ধ করা হয়। 1973 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে ফেরত আসার পরই সিদ্ধান্ত হয়েছিল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হবেন। বিবিসি থেকেও এ সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছিল।
কিন্তু জেনারেল ওয়াসিউদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার, মুক্তিযোদ্ধা নন এবং অবাঙালি, এই যুক্তিতে সেনাপ্রধান হিসেবে তার সম্ভাব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে। আওয়ামী লীগের তরুণ নেতারা শেখ মুজিবকে জোরের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে বাধা দেন। তরুণ নেতাদের মধ্যে আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ দুজনই কিছু সংখ্যক উচ্চাভিলাষী মুক্তিযোদ্ধা অফিসারের প্ররোচনায় অনেকটা জোরের সঙ্গে শেখ মুজিবকে এই সিদ্ধান্তটি নিতে বাধা দেন। পরিশেষে সেনাপ্রধান হিসেবে জেনারেল শফিউল্লাহকে মনোনীত করা হয়, আর জেনারেল জিয়াউর রহমানকে উপসেনাপ্রধান করা হয়। জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া একই ব্যাচের ক্যাডেট ছিলেন, কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল শফিউল্লাহর চেয়ে অধিকতর যোগ্য ও অগ্রবর্তী অবস্থানে ছিলেন জেনারেল জিয়া। তবে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতারা জিয়াকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করতেন। জেনারেল ওসমানীও জিয়াকে ভালো চোখে দেখতেন না। এমনকি একটা সময় জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়ে আর্মি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। শুধু অফিসারদের অসন্তোষ নয়, সৈনিকদের অবস্থাও ছিল ভয়াবহ। তাদের জুতা বা পোশাক পর্যন্ত ছিল না। পাকিস্তান প্রত্যাগত এক সিনিয়র অফিসার ক্যান্টনমেন্টে প্রশিক্ষণরত খালি পা, লুঙ্গি ও গেঞ্জি অথবা হাফ শার্ট পরা, রাইফেল হাতে নিয়মিত সৈনিক দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করলে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জবাবে বলেছিলেন, এদের এখনও উর্দি দেয়া সম্ভব হয়নি, কাপড়ের অভাব। সৈনিকদের কাপড় ও জুতা নেই। একই সময় কুর্মিটোলায় সেনা ছাউনিতে প্রত্যেক সিনিয়র অফিসারের অফিস কামরায় লেগেছিল এয়ার কন্ডিশনার, জানালায় দামি পর্দা, দেয়াল থেকে দেয়াল কার্পেটে মোড়া। পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেলের নিচে কারো অফিসে এয়ার কন্ডিশনার ছিল না। অফিসগুলোও ছিল শত বছরের পুরনো, যেমন অন্ধকার তেমনি ছোট। এই আক্ষেপ থেকেই 1973-এর নির্বাচনে সৈনিকরা 80% বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়। এই সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা যুদ্ধের সামনের সারির বীর সেনা। মুক্তিযুদ্ধের সময় মুজিব ছিলেন দেশ জাতির জনক আর তাদের অনুপ্রেরণার উৎস। মাত্র 15 মাসের ব্যবধানে মুজিবকে রাজনৈতিক সমর্থন দেবার জন্য তারা আর তৈরি ছিল না। সৈন্যরা নিজেদের হতভাগ্য বলে মনে করত, কারণ তাদের খাবার নেই, কোনো প্রশাসন নেই, অস্ত্রশস্ত্র নেই, ইউনিফর্ম নেই, গায়ের কোট নেই, পায়ে দেওয়ার বুট পর্যন্ত নেই। শীতের রাতে তাদেরকে কম্বল গায়ে দিয়ে ডিউটি করতে হয়। অনেক সিপাহী লুঙ্গি পরে কাজ করছে, তাদের কোনো ইউনিফর্ম নেই। তদুপরি তাদের ওপর হয়রানি, এমনকি সেনাবাহিনীর সদস্যদের পেটাতো পুলিশ। পাকিস্তান থেকে প্রত্যাগত সরকারি আমলারা সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখত। একবার সেনাবাহিনীর কিছু সদস্যকে মেরে ফেলা হলো। সেনা অফিসাররা শেখ মুজিবের কাছে গেলেন। শেখ মুজিব কথা দিয়েছিলেন তিনি ব্যাপারটি দেখবেন। পরে তিনি অভিযোগকারী সেনা কর্মকর্তাদের জানালেন যে কোলাবরেটর ছিল বলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। ঊর্ধ্বতন সেনা অফিসারদের ধারণা ছিল যে শেখ মুজিব তার দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনাবাহিনীর উচ্চ পদের জন্য তৈরি করছেন। শেখ জামালকে আর্মিতে ঢুকিয়ে উপযুক্ত প্রশিক্ষণের জন্য যুগোস্লাভ মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেয়া হয়। জামাল ওখানকার পড়াশোনায় সম্ভবত কুলিয়ে উঠতে না পেরে শেখ মুজিবকে দারুণভাবে হতাশ করে ঢাকায় ফিরে আসে। এরপর শেখ মুজিব তাকে বিলেতের বিখ্যাত স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে পাঠাতে চাইলেন। তিনি তখন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল শফিউল্লাহকে টেলিফোনে বললেন তিনি যেন জামালকে স্যান্ডহার্স্টে ক্যাডেট হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন। স্যান্ডহার্স্টের ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা ও নিয়মকানুন পালন করে বাছাই করা হয়, আর সেখানে শেখ জামালের চেয়ে অনেক মেধাবী ও অধিকতর যোগ্য প্রার্থীও ছিল। ফলে ধারণা করা হয়েছিল যে ব্রিটেনের প্রিমিয়ার মিলিটারি একাডেমি জামালকে হয়তো যোগ্য বলে বিবেচনা করবে না। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর অনুরোধ বিবেচনা করে তারা ৬,০০০ পাউন্ড প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হলো। ওই টাকা অর্থ মন্ত্রণালয়ের অজ্ঞাতে বিশেষ আর্মি চ্যানেলে গোপনীয়ভাবে স্যান্ডহার্স্টে পাঠানো হয়েছিল। আরেকদিকে মাত্র 4 বছর আগে ভারতীয় বাহিনীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও কি আশ্চর্য, প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসারই এরই মধ্যে ভারতকে নাক সিটকাতে শুরু করেন। জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ, জিয়াউর রহমান এরা কেউ ভারতকে ভালো চোখে দেখতেন না। জেনারেল ওসমানী তো ইন্দিরা গান্ধীর নামই শুনতে পারতেন না। যুদ্ধের পর তাদের মাতব্বরি ও লুটপাট সবাইকে খেপিয়ে তোলে। সেনা প্রধান হিসেবে জেনারেল শফিউল্লাহর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৭৫-এর মে মাসে আরও ৩ বছরের জন্য রাষ্ট্রপতি তার মেয়াদ বাড়িয়ে দেন। এতে জিয়া খুবই অসন্তুষ্ট হন এবং দেন দরবার শুরু করে দেন।
সে সময় একদলীয় বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিব তাকে সোজা বলে দেন, তুমি চাইলে রিজাইন করতে পারো। সেনাবাহিনীর কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রত্যাশিত তা হল শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড, যা ভঙ্গ করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এটা দেশের প্রতি তাদের ভালোবাসা এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল, আবার বিদ্রোহ করার এবং চেইন অফ কমান্ড ভাঙার মানসিকতারও জন্ম দিয়েছিল। যে দেশের মুক্তির জন্য তারা প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করেছিলেন, সে দেশে দুর্নীতি, বিশৃঙ্খল শাসন এবং হালুয়া রুটির ভাগাভাগি দেখে তারা বিরক্ত হয়েছিলেন। আর স্বাধীন দেশে তাদের ক্রমাগত অমর্যাদা আর অপমান দেখে গভীর হতাশায় ডুবে যাচ্ছিলেন। নবম অধ্যায়, বিশ্ব ব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থা। 1। 1972 ফেব্রুয়ারি দিল্লির লাল কেল্লায় তাজউদ্দিন এসেছেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। প্রাসাদের অলিন্দের দুধারে দোকানের সারি, সামনে দেওয়ানে আম দেখা যায়, যদিও লোহার শিকল দিয়ে ঘেরা। আরও হাঁটতে হাঁটতে একটি খোলা মাঠের কাছে গেলেন তাজউদ্দিন। হয়তো কোনো কালে এখানে বাগিচা ছিল, এখন শুধুই ঘাস। তার এক পাশে খোলা আকাশের নিচে কয়েক সারি বেঞ্চ পাতা আছে, সবাই ওখানে বসছে। তাজউদ্দিনও গিয়ে বসলেন। সামনে দেওয়ানে খাস, মমতাজ মহল, এর পিছনেই যমুনা নদী। পূর্ণিমার চাঁদ তখন দেওয়ানে খাসের উপরে উঁকি দিচ্ছিল। পাশেই সম্রাট আওরঙ্গজেবের তৈরি মতি মসজিদ। এখানেই খাস দরবার বসত। ছিল সেই ঐতিহাসিক ময়ূর সিংহাসন। ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত হতো এখান থেকেই। আজ তা এক ইটের খাঁচা ছাড়া আর কিছুই নয়। এক সময় অপেক্ষার পালা শেষ হলো, চারিদিকে সব আলো নিভে গেল। মাঝখানের মহল থেকে গমগম স্বরে ভেসে এলো ইংরেজিতে বর্ণনা, আমি মহাকাল, আমি সব সময়ের সাক্ষী। এই সেই লালকেল্লা, যেখানে সব সময় মানুষের কলরব, আরজি, বিচার, আরতি, নূপুরের নিক্কণ, শরাবের নহর বয়ে যেত। আজ সে শুধুই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ এখানে আধার, কিন্তু এক সময় এখানে ছিল মানুষের ঢল। ধারা বর্ণনার সাথে সাথে দেওয়ানে খাস, মমতাজ মহল, কখনো মতি মসজিদ বিভিন্ন রঙের আলোতে ঝলমল করে উঠছিল। সেই সঙ্গে যমুনার জলের কুলকুল ধারার শব্দ, মিনা বাজারের মেয়েদের কাঁচ ভাঙা হাসি, কলরব, বাইজিদের নূপুরের নিক্কণ, গজলের সুর। সময় যেন জীবন্ত হয়ে উঠল। সবাই স্তব্ধ। ঘোড়ার খুঁড়ের শব্দ এতটাই বাস্তব মনে হচ্ছিল যে সবাই শিউরে উঠছিল। 1 ঘন্টার ইতিহাস বর্ণনা যখন শেষ হলো, তখন খোলা আকাশের নিচে হিমে সবার মাথা জমে গেছে। সবার মনেই মুগ্ধতার কষ্টের রেশ রয়ে গেল। ঘটনাচক্রে তাজউদ্দিনের কাছেই বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারা। তারা দুজনই বিশিষ্ট দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট স্থানে বসেছিলেন, কিন্তু তাজউদ্দিন রীতিমাফিক ম্যাকনামারার সঙ্গে সৌজন্য বিনিময় করতেও রাজি হননি। এই সময়ের মধ্যেই ম্যাকনামারার একদিনের জন্য ঢাকা সফরের আগ্রহের কথা শেখ মুজিবের কাছে তোলা হয় এবং তিনি তা অনুমোদন করেন। ম্যাকনামারা যখন দিল্লি থেকে ঢাকায় আসেন, তখনও তাজউদ্দিন আহমদের দিল্লি সফর শেষ হয়নি। যদিও দিনের দ্বিতীয় ভাগে ম্যাকনামারার সফরের মধ্যেই তাজউদ্দিন দেশে ফিরে আসেন। যদিও তখন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য নয়, তবু অদূর ভবিষ্যতে সদস্য হবে এমনটা নিশ্চিত ছিল। তাই তিনি এদেশের নতুন নেতৃত্ব ও প্রশাসনের সঙ্গে পরিচিত হবার আগ্রহ থেকে সেই সময় বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ চলাকালে বিশ্বব্যাংক ঢাকায় তাদের স্থায়ী মিশন চালু রাখে এবং স্বাধীনতার পরও তা চালু ছিল। দিল্লিতে আসার পরে ম্যাকনামারা জানতে পারেন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ একই সময় দিল্লি সফর করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আলোচনা একটু এগিয়ে রাখার জন্য দিল্লিতেই ম্যাকনামারা সদ্য স্বাধীন নবীন বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাজউদ্দিন আশ্চর্যজনকভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে ম্যাকনামারার দেখা করার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2. ম্যাকনামারার সঙ্গে সেই সময়ের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলামের পূর্ব পরিচয় থাকার সূত্রে তাকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানান। নুরুল ইসলাম সাহেব সেই মধ্যাহ্নভোজের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা সেজন্য তাজউদ্দিন আহমদের অনুমতি চাইতে যান। অর্থমন্ত্রী বলেন, ম্যাকনামারার এ সফর কূটনৈতিক সফরের আওতায় পড়ে না।
এছাড়া বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যও নয়। অতএব পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থার অধিকার ম্যাকনামারার নেই। অপরদিকে তার এই সফর ব্যক্তিগত সফরও নয়, তাই ব্যক্তিগত আপ্যায়নেরও কোনো প্রশ্ন আসে না। তাই এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়। অন্যদিকে শেখ মুজিব সাক্ষাৎ দিলেন ম্যাকনামারাকে। প্রধানমন্ত্রী তার স্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব, নম্রতা আর সৌজন্যমূলক আচরণ দিয়েই তাকে গ্রহণ করলেন। শেখ মুজিবের সঙ্গে সাক্ষাতের পর তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলাম ম্যাকনামারার সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশের সদস্য পদ পাওয়া ত্বরান্বিত করতে যে সকল প্রক্রিয়া ও কাগজপত্রের প্রয়োজন তা নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে যে ধরনের সাহায্য দরকার বিশ্বব্যাংক তা করবে বলে রবার্ট ম্যাকনামারা আশ্বাস দেন। পরবর্তী আলোচনার বিষয় ছিল বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের সাহায্য নিয়ে। অর্থনৈতিক পুনর্গঠনে প্রথম করণীয় কী, এ বিষয়ে ম্যাকনামারা প্রশ্ন তুললে তাজউদ্দিন কৃষির জন্য হালের বলদের কথা বলেন। তিনি বেশ ভাবগাম্ভীর্য নিয়ে এই ব্যাপারটা বিশ্লেষণ করতে শুরু করেন যে পাকিস্তানি সেনাবাহিনীর আগ্রাসনে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গেলে তাদের হালের বলদ হয় মেরে ফেলা হয় কিংবা হারিয়ে যায়। গোয়াল ও দড়ি নষ্ট করার কথাও তোলা হয়। অতএব টিনের গোয়ালঘর ও দড়ি ধরার প্রয়োজন। একটি সদ্য স্বাধীন দেশের পুনর্গঠনে হালের বলদ, টিনের গোয়ালঘর আর বলদ বেঁধে রাখার জন্য দড়ি ধরা যে অর্থমন্ত্রীর কাছে অগ্রাধিকার হতে পারে না, এবং সেটা যে বিশ্বব্যাংকের চেয়ারম্যানকে অপদস্থ করার জন্যই বলা হয়েছিল, সেটা ম্যাকনামারা নিশ্চয়ই বুঝেছিলেন। অথচ মুক্তিযুদ্ধকালে এই ম্যাকনামারা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হয়তো সেজন্যই যে দেশটি তাদের সদস্যই নয়, যুদ্ধ বিধ্বস্ত সেই নবীন দেশটি তিনি দেখতে এসেছিলেন। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে বিশেষ করে অর্থনীতি বিষয়ে বোঝাপড়া তৈরি হতো সিপিবি ঘরানার বুদ্ধিজীবীদের চিন্তা থেকে। তাদের ধারণা ছিল বিদেশি বিনিয়োগ মানেই খারাপ একটা কিছু। এই বিদেশি বিনিয়োগ না নেওয়াটাই ছিল প্রগতিশীলতা। এই চিন্তার প্রকাশ দেখা যায় বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে স্বাধীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অবাস্তব ও অসৌজন্যমূলক আচরণের ভেতর। 1972 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিশ্বব্যাংক ও IMF-এর সদস্য পদের জন্য আবেদন জানায় এবং 1972-এর আগস্ট মাসে সদস্যপদ লাভ করে। সদস্যপদ নিয়ে আলোচনার সময় পাকিস্তান বৈদেশিক ঋণ ভাগাভাগি করে নেয়ার বিষয়টি উত্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স ছিল বৃহৎ দ্বিপক্ষীয় দাতা। তারা তাদের বক্তব্য ব্যাংকের প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেয়। এই সময় অর্থনৈতিক পুনর্গঠনের জন্য বাংলাদেশ অত্যন্ত উদ্গ্রীব ছিল। তাই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান আমলের যেসব প্রকল্প চালু ছিল সেগুলো নতুন করে চালু করার আলোচনা শুরু করে। বাংলাদেশ এসব প্রকল্পের ঋণ পরিশোধের দায়িত্ব স্বীকার করে নেয়। কিছু কিছু ক্ষেত্রে প্রকল্প ঋণ অনুদানে পরিণত হয়। একই সময় এটি পরিষ্কার করে দেয়া হয় যে বাংলাদেশ যে চলতি প্রকল্পের দায়িত্ব স্বীকার করে নিচ্ছে তার অর্থ এই নয় যে বাংলাদেশ পাকিস্তানের ঋণের দায় ভাগ করে নিতে প্রস্তুত। কিন্তু বিশ্বব্যাংকের নেতৃত্বে দাতারা সিদ্ধান্ত দেয় যে ঋণের বোঝা পাকিস্তান একা বহন করবে না, কারণ পাকিস্তান ভূখণ্ড ও জনগণ পূর্ব পাকিস্তানকে দেয়া ঋণের আয়ের এখন আর ভাগিদার হতে পারবে না। পাকিস্তান তার বৃহত্তর অর্থনীতির জন্য ঋণ গ্রহণ করেছিল, এখন সেটা তার অধীনে নেই। এর মধ্যে পাকিস্তান একতরফাভাবে সিদ্ধান্ত নেয় যে 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তার বৈদেশিক ঋণের উপর যত দেনা বাকি আছে তা স্থগিত থাকবে। যখনই দাতারা ভবিষ্যৎ অর্থ সাহায্য দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয় তখনই শর্ত জুড়ে দেওয়া হয় যে বাংলাদেশকে পাকিস্তানের ঋণের অংশের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ এমন শর্ত মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানায়। বিশ্বব্যাংকের নেতৃত্বে ও পরামর্শে ঋণদাতারা এই নীতিতে অটল থাকে। বাংলাদেশের ওপর কঠোর চাপ সৃষ্টি করে, অর্থাৎ ভবিষ্যতে ঋণ প্রদান না করার আশঙ্কার কথা তোলে। যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন ছিল। এক হিসাব অনুসারে যুদ্ধের ক্ষয়ক্ষতি তৎকালীন হিসাবে 21 থেকে 23 বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। এর মধ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 20 বিলিয়ন ডলার এবং মানব ক্ষয়ক্ষতির পরিমাণ 3 বিলিয়ন ডলার। বাংলাদেশের জন্য অধিক অর্থনৈতিক সাহায্যের সংস্থান করতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পূর্ব ইউরোপের দেশগুলো সফর করেন। এই সময়ে যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া ও বুলগেরিয়া
বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সহায়তা দানের প্রতিশ্রুতি দেয়। সমাজতান্ত্রিক দেশ থেকে সাহায্য নেয়ার সরকারি নীতি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রশংসিত হয়েছে। দৈনিক বাংলার সম্পাদকীয়তে বলা হয়, সাহায্য আসলে দাসত্ব শৃঙ্খলের নামান্তর। যে সাহায্য শুধু পরনির্ভরশীলতাই বাড়িয়ে তোলে, সে সাহায্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যে সাহায্য চাই তা হবে শর্তহীন, সমাজতান্ত্রিক অর্থনীতি গঠনের পক্ষে সহায়ক। প্রায় একই রকম বক্তব্য পাওয়া যায় দৈনিক সংবাদের সম্পাদকীয়তে। বিদেশি সাহায্যেও চরিত্র বিচার শীর্ষক সম্পাদকীয়তে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পুঁজিবাদী দেশের সাহায্য নেওয়া আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করা হয়। এতে আরও বলা হয়, স্বাধীনতার পরে এরা হয়েছে আমাদের অর্থনৈতিক পুনর্বাসনের সহায়ক। এতে আরও বলা হয়, স্বাধীনতার পরে এরা হয়েছে আমাদের অর্থনৈতিক পুনর্বাসনের সহায়ক। সুতরাং এদিক থেকে যে বিদেশি সাহায্যের ধারায় আমরা শরিক হয়েছি, সেটা আমাদের জাতীয় লক্ষ্যের অনুকূল। বাস্তবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ সাহায্যের বিষয়ে ঠিকমতো সাড়া পেল না। যদিও রাজনৈতিক সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে সমাজতন্ত্রী দেশগুলোর কাছেই বাংলাদেশ প্রথম আর্থিক সাহায্যের আবেদন করে। উপমহাদেশের বাইরে প্রথমে সোভিয়েত ইউনিয়ন সফর করেন শেখ মুজিব 1972 সালের ফেব্রুয়ারিতে। পণ্য সাহায্যের বিশাল তালিকা সোভিয়েত ইউনিয়নকে দিলেও সোভিয়েত ইউনিয়ন থেকে পণ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ছোট অনুদান পায়। এই সফরে শেখ মুজিবের বড় অর্জন হল চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করতে সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের প্রতিশ্রুতি লাভ। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে উপমহাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পুঁজিবাদী দেশগুলোর কাছে পাকিস্তানই ছিল বিশ্বস্ত বন্ধু। কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ে সেই পাকিস্তান স্বাভাবিক কারণেই দুর্বল হয়ে পড়েছে। উপমহাদেশের পরিবর্তিত শক্তি সাম্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিপরীতে পাকিস্তান যেন আরও দুর্বল হয়ে না পড়ে, সেই বিষয়ে পশ্চিমা দেশগুলো সচেষ্ট ছিল। যে কারণে দাতাদেরও সদ্য স্বাধীন বাংলাদেশের বদলে ব্যাপক সহানুভূতি ছিল পাকিস্তানের প্রতি। ৩. সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে পাওয়া সাহায্য সহযোগিতাও ছিল অনুল্লেখ্য। ভারত স্বাধীনতা পরবর্তী প্রথম 5 বছরে বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল $311 মিলিয়ন, যার মধ্যে বাস্তবে ছাড় করা সম্ভব হয়েছিল $275 মিলিয়ন। এই ছাড়ের মধ্যে অনুদান ছিল মাত্র $69 মিলিয়ন। অন্যদিকে একই সময় যুক্তরাষ্ট্র ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি দেয় $763 মিলিয়ন, ছাড় করে $688 মিলিয়ন। একই সময় সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে প্রতিশ্রুতি ছিল $207 মিলিয়ন, পাওয়া গেছে $119 মিলিয়ন এবং এর মধ্যে অনুদান ছিল মাত্র $30 মিলিয়ন। লক্ষণীয়, ভারত স্বাধীনতা পরবর্তী প্রথম 5 বছর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের অবস্থানে থাকলেও এবং সে সময় বাংলাদেশের জন্য সব ধরনের সাহায্য সহায়তা জরুরি হলেও ভারতের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ ও অনুদান সহায়তা পেয়েছে তা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত সহায়তার 40%। একই সময়ে বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিত্র, সেই সময়কার অন্যতম বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বাংলাদেশ যে সহায়তা পায় তা যুক্তরাষ্ট্র প্রদত্ত সহায়তার 17% মাত্র। সদ্য স্বাধীন বাংলাদেশের নেতারা যখন বিদেশে সাহায্যের জন্য হাত পাততে যেতেন, সেই সময় তাদের বিলাস ব্যসন অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের বিস্ময় উদ্রেক করত। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের অবিসংবাদিত নেতা লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে 1973 সালে অটোয়ায় কমনওয়েলথ কনফারেন্সে শেখ মুজিবের অংশগ্রহণ সম্পর্কে বলতে গিয়ে লিখেছিলেন, তিনি তার বিশেষ ঠাটে নিজের প্লেনে চেপে এলেন। আমি যখন অটোয়াতে ল্যান্ড করলাম তখন দেখলাম বাংলাদেশের মনোগ্রাম অঙ্কিত একটা বোয়িং 707 টারমাকে দাঁড়িয়ে আছে। আমি যখন ফেরত এলাম দেখলাম সেই একই জায়গায় প্লেনটা দাঁড়িয়ে আছে। গত 8 দিন ধরে প্লেনটা ঠায় এভাবেই কোনো কিছু আয় না করে অলস সময় কাটিয়ে দিল। আমি যখন হোটেল ছাড়ছিলাম তখন দুটো বিশাল ভ্যানে করে জিনিসপত্র বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ মুজিব সেই কনফারেন্সে সবার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। জার্মান সাংবাদিক কার্লোস বিডম্যান তার একটি প্রতিবেদনে উল্লেখ করেন, বাংলাদেশের জন্মের পর থেকে 1973 সালের শেষ নাগাদ বাংলাদেশ 1000 কোটি টাকার উপর বিদেশি সাহায্য পেয়েছে। কোনো উন্নয়নশীল দেশ এত অল্প সময়ে এত অধিক বিদেশি সাহায্য পায়নি। তারপরও দেশের প্রধান প্রধান সমস্যা সমাধানের জন্য তেমন উদ্যোগ নেওয়া হয়নি। দেশে বহু বেকার রয়েছে এবং এমন লোক রয়েছে যারা উপযুক্ততার চেয়ে নিচু মানের কাজ করছে। স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন, এই প্রবাদ আর এদেশে কারো মনে দাগ কাটে না। এখানে ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বাংলাদেশে জাতিসংঘ ত্রাণ তৎপরতার এককালীন প্রধান টনি হেগেন তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, শিশু খাদ্যের 1/7 ও প্রতি 13টির মধ্যে একটি কম্বল উপযুক্তদের হাতে পৌঁছায় না। বেশিরভাগ জিনিস হয় কালোবাজারে চলে যায় অথবা চোরাচালান হয়ে ভারতে চলে যায়। পত্রপত্রিকায় এসব ব্যাপারে লেখালেখি হলেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একবার বিমানে করে বন্যার্তদের জন্য গুঁড়ো দুধ এলো। যেদিন গুঁড়ো দুধগুলো ঢাকা বিমানবন্দরে পৌঁছল, তার পরদিন রাজধানীর এক হোটেল ম্যানেজার দুধ কিনতে বাজারে লোক পাঠালো। বাজারে হরদম সদ্য আসা দুধ বিক্রি হচ্ছে। 1972 মার্চ মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। বাংলাদেশের রপ্তানি গন্তব্যের পরিধি তখন খুব সীমিত। পাকিস্তানে তার বাজার অবলুপ্ত। বাংলাদেশ তাই খুব আশা করেছিল যে এই বাণিজ্য চুক্তি যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে সহায়ক হবে। আলোচনার শুরুতেই বাংলাদেশের কতিপয় প্রস্তাবকে ভারতীয় দল অসম্ভব এবং গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করে। এর একটি ছিল পারস্পরিক শুল্ক সুবিধা এবং আরেকটি ছিল কোনো কোনো পণ্যের দাম নির্ধারণ, সরবরাহ ও পরিবহনের খরচ ভিত্তিক করা। বাংলাদেশে তখন জ্বালানি এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও রাস্তা ইত্যাদি নির্মাণ কাজে ইট তৈরিতে প্রচুর কয়লার প্রয়োজন ছিল। বাংলাদেশের আশা ছিল নিকটবর্তী ভারতীয় কয়লা খনি সমৃদ্ধ অঞ্চল থেকে হয়তো স্বল্প পরিবহন খরচে আন্তর্জাতিক বাজারের চাইতে কম দামে কয়লা আমদানি করা যাবে। কিন্তু ভারত মোট দাম আন্তর্জাতিক মূল্যের নিচে নামাতে রাজি হলো না। আরও কয়েকটি ব্যাপারে সুবিধা পাওয়া তো দূরের কথা, সাধারণ আলোচনাতেও মতান্তর হলো। বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ট্রানজিট সুবিধা চাইতে গেলে সেই প্রস্তাব তখনই প্রত্যাখ্যান করা হয়। অথচ এই সভাতেই বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাবতীয় পণ্য পরিবহনের জন্য তারা ট্রানজিট চুক্তির জন্য তখন চাপ সৃষ্টি করে। বাংলাদেশ দল সেই আলোচনায় দৃঢ়ভাবেই তাদের মতামত ব্যক্ত করে। ভারত সম্ভবত তা পছন্দ করেনি। বাইরে শোনা গেল যে এই আলোচনায় বাংলাদেশ পক্ষের প্রধান বাণিজ্য সচিব লুৎফুর রহমানকে সরিয়ে দেয়া হবে। কিছুদিনের ভেতরেই ঝানু, নীতিনিষ্ঠ ও দেশপ্রেমী বাণিজ্য সচিব এম লুৎফুর রহমান বদলি হয়ে গেলেন। 10ম অধ্যায়, স্বাধীন দেশের স্বীকৃতি, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার এবং ওআইসি সম্মেলন। 1. পরাজয় ও আত্মসমর্পণের পর পাকিস্তান ও তার বন্ধু ভাবাপন্ন দেশগুলো প্রচার করেছিল যে বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর দখলে আছে এবং ভারত জোর করে বাংলাদেশ নামে পাকিস্তানের সেই অংশকে দখল করে রেখেছে। এই প্রচারণার পরোক্ষ প্রভাবে ও স্বাধীন বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের কারণে উল্লেখযোগ্য সংখ্যক দেশ বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দেয়নি। 1973 সালের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশ বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বব্যাংক, IMF, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বহু আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ পেলেও জাতিসংঘের দ্বার তখনও পর্যন্ত বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়নি। জাতিসংঘে বাংলাদেশের প্রবেশাধিকার রুখতে চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল। 1973 সালের জুন মাসে সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বিবৃতিতে বলেন, মোট 11টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার মানে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশ তখন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। স্বীকৃতি না দেয়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে ছিল সৌদি আরব ও চীন, সোভিয়েত রাশিয়া ও সোভিয়েতপন্থী সকল দেশ, ভারত ও জোট নিরপেক্ষ আন্দোলনের অধিকাংশ সদস্যের সক্রিয় সমর্থন লাভের পরেও
পাশ্চাত্যের সাহায্যদাতা দেশসমূহ, আমেরিকার প্রভাব বলয়ের মুসলিম রাষ্ট্রসমূহ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশ তখন পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। পাকিস্তানের প্রায় 93,000 যুদ্ধবন্দী তখনও ভারতে আটক ছিল। এটাই জাতিসংঘ ও প্রধান কয়েকটি দেশের স্বীকৃতি অর্জনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সরকারও প্রথম দিকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে স্থির প্রতিজ্ঞ ছিল। তাই যুদ্ধবন্দীদের বিচার করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার সময় তারা এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়ার কোনো পরোয়া করত না। এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদও 1972 সালের 9 জুন শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে ইন্দোনেশিয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। 1972 সালের ডিসেম্বর থেকে 1973 সালের মার্চ পর্যন্ত নির্বাচনী প্রচারকালীন গোটা সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিটি জনসভায় পাকিস্তানি বাহিনীর বর্বরতার সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি উচ্চারণ করে জনগণের ভাবাবেগকে কাজে লাগাবার চেষ্টা করেন। অন্যদিকে অর্ধভগ্ন, বিধ্বস্ত ও মনোবলহীন পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তখন জুলফিকার আলী ভুট্টোর হাতে। তিনি তখন পৃথিবীর শক্তিশালী জাতিসমূহকে এই বলে বোঝাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন যে পাকিস্তানি সৈন্যদের আটক রাখার কিংবা তাদের বিচার করার কোনো অধিকার ভারতের নেই। তার মতে ভারত নিজেই ছিল আক্রমণকারী দেশ। পাকিস্তানের সেনাবাহিনী কেবল সার্বভৌম দেশের অবিচ্ছেদ্য একটি অংশের বিদ্রোহ দমনের জন্য তাদের ওপর প্রদত্ত আদেশ পালন করেছিল। পাকিস্তান তার সংবিধানে তখনও বাংলাদেশকে তার ভৌগোলিক সীমানাভুক্ত অংশ বলে দাবি করে আসছিল। আবার এদিকে বাংলাদেশ সরকার পাকিস্তানি সৈন্যদের বিচার করার জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। এদিকে বন্দী পাকিস্তানি সেনাদের ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছিল। এক্ষেত্রে যুক্তি ছিল যে পাকিস্তানের ভূখণ্ড থেকে সৈন্যদের আটক করেছে ভারত। যেহেতু পাক বাহিনী ভারতের বুকে কোনো অপরাধ সংঘটন করেনি, তাই ভারতের তাদের বন্দী রাখার যুক্তি নেই। সাধারণভাবে যুদ্ধের পরে যুযুধান পক্ষগুলো দ্রুতই একটা শান্তি চুক্তিতে উপনীত হয়। এটাই আধুনিক দুনিয়ার রীতি। নানা কূটনৈতিক তৎপরতার পরে ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো 1972 সালের জুন মাসের 28 তারিখ থেকে জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত সিমলায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দু দেশের মধ্যে স্থগিত যোগাযোগ পুনর্বহাল সহ তাদের সকল বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ পথ অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার সময় যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবন্দী সংক্রান্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, তবুও জনমনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে সিমলা চুক্তি ছিল পাক যুদ্ধবন্দীদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে প্রথম পদক্ষেপ। বৈঠক শেষে যুদ্ধকালে ভারত কর্তৃক অধিকৃত পাকিস্তানের 600 বর্গ কিলোমিটার এলাকা ফেরত নিয়ে ভুট্টো বেশ হৃষ্টচিত্তেই দেশে ফিরে আসেন। 2. সিমলা শীর্ষ বৈঠকের পর শেখ মুজিবের মনে এই সন্দেহ ঘনীভূত হয় যে ভারত বাংলাদেশের বদলে পাকিস্তানের হাতে যুদ্ধবন্দীদের প্রত্যর্পণ করবে। তখন শেখ মুজিব বলেন, ভারত এ কাজ করতে পারে না, কারণ পাকিস্তানি দুষ্কৃতকারীরা ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। পাকিস্তান ও বাংলাদেশের এই পারস্পরিক সমস্যা মেটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় এই দুই রাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা। বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধাপরাধী ও মানবিক সমস্যা সমাধানের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে সমঝোতায় আসার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে আলোচনা করার অনুমোদন প্রদান করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি কেনেথ রাস্ক এবং সহকারী সেক্রেটারি জোসেফ সিসকো 18 এপ্রিল 1973 5 ঘন্টার জন্য যাত্রাবিরতি করেন বাংলাদেশে। এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মার্কিন সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করেন। বলেন, 195 জন যুদ্ধাপরাধীর বিচার করতে গেলে তা এই অঞ্চলের পরিবেশ নষ্ট করবে। আবার পাকিস্তান সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে উল্লেখযোগ্য সংখ্যক আটক বাঙালি সামরিক ও বেসামরিক অফিসারের বিচার করবে ইসলামাবাদ। প্রথমে বাংলাদেশ সরকার বলেছিল তারা সকল যুদ্ধবন্দীর বিচার করবে, পরে তারা বুঝতে পারল তা বাস্তব ক্ষেত্রে করা সম্ভব নয়। তখন তারা বিচারযোগ্য যুদ্ধবন্দীর সংখ্যা 1500-তে স্থির করে, যা পরে আরও কমিয়ে 195-এ আনা হয়।
এক পর্যায়ে বাংলাদেশ বুঝে যায় সীমিত সংখ্যক যুদ্ধবন্দী ছাড়া আর কারো বিচার করা সম্ভব হবে না। তখন বাংলাদেশ সরকার অন্যান্য মানবিক সমস্যা সমাধানের দিকে নজর দেয়। এর মধ্যে ছিল দুদেশের বেসামরিক নাগরিকদের বিনিময় এবং যুদ্ধবন্দীদের পরিবার ও গুরুতর আহতদের ফেরত দেওয়ার প্রশ্ন। স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এর মতো প্রভাবশালী ভারতীয় দৈনিকগুলো যুদ্ধবন্দী প্রশ্নে ভারতের সরকারি অবস্থানের বিপরীতে অবস্থান নেয়। তাদের অভিযোগ হলো পাকিস্তানি যুদ্ধবন্দীদের ছেড়ে না দিয়ে এবং বাংলাদেশের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের আটক রেখে ইন্দিরা সরকার অন্যায় করেছে। তাদের দাবি বাংলাদেশ অখুশি হোক, তাতে কোনো ক্ষতি নেই। যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে অবিলম্বে সম্পর্ক ভালো করতে হবে। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে পার্লামেন্ট সদস্য পিলু মোদি, বিরোধী দলের নেত্রী তারকেশ্বরী সিনহা, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ইন্দ্রজিৎ গুপ্ত এই মত সমর্থন করেন। আবার ভারত সরকারের একটি অংশ, যার অন্যতম ছিলেন ডিপি ধর, তিনি মনে করতেন যে ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন দ্রুত স্বাভাবিক না হয়, তার উদ্যোগ নেওয়া উচিত। প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশ পক্ষ পূর্ব প্রস্তাবিত ৬,০০০ জন যুদ্ধবন্দীর পরিবারবর্গের সঙ্গে পাকিস্তানে আটকে পড়া ১,০০০ জন বাংলাদেশি নারী ও শিশু বিনিময়ের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া প্রদানে বিরত থাকে। উপরন্তু তারা পাকিস্তানে আটকে পড়া বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক অফিসারকে বিশ্বাসঘাতকতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে বিচার করার পাল্টা চাপ দেওয়ার উদ্যোগ নেয়। বাংলাদেশের ওপর পাল্টা চাপ হিসেবে তারা পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের বিচারের হুমকি দিতে থাকে। তাদের অনেককে বাড়িতে চড়াও হয়ে গ্রেপ্তার করে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পে আটক রাখা হয়। ৩. বাংলাদেশের স্বীকৃতি প্রসঙ্গে কয়েকজন মার্কিন সাংবাদিকের সঙ্গে এক সাক্ষাৎকারে ভুট্টো বলেছিলেন, ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তিনি স্বীকৃতি প্রদান স্থগিত রাখবেন। এর উত্তরে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আনুষ্ঠানিক স্বীকৃতি ব্যতি রেখে পাকিস্তানের সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। পাকিস্তান নিজে যেমন বিরত ছিল স্বীকৃতি প্রদান থেকে, তেমনি জুলফিকার আলী ভুট্টো স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো রাষ্ট্র যদি তাড়াহুড়ো করে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তাহলে পাকিস্তান স্বীকৃতি দানকারী রাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সত্যি সত্যি পাকিস্তান কয়েকটি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। পাকিস্তানের এমন নীতির কারণে নবীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। পাকিস্তান ফৌজদারি অপরাধের দায়ে যুদ্ধবন্দীদের বিচার করার ব্যাপারে বাংলাদেশের দাবি কোনো অবস্থাতেই মেনে না নেয়ার কথা জানায়। পাকিস্তান সরকার যুক্তি প্রদর্শন করে যে যেহেতু দায়েরকৃত অভিযোগ পাকিস্তানের একটি অংশে সংঘটিত হয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা এই অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে, সেহেতু আন্তর্জাতিক আইনের স্বীকৃত ধারা বলে কেবলমাত্র পাকিস্তানে গঠিত একটি যথাযোগ্য ট্রাইব্যুনালের বিচার করতে পারে। এ ব্যাপারে অন্যের হাতে এই কর্তৃত্ব ছেড়ে দেওয়ার অর্থ হবে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপরই আঘাত হানা। এতে অপরাধী ব্যক্তিদের বিচার করার জন্য পাকিস্তান সরকার যথাযথ বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনে প্রস্তুত রয়েছে বলেও স্মরণ করিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতি হুমকি প্রদর্শন করে বলা হয়, ঢাকা যদি ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের উদ্যোগ নেয়, তাহলে তা শুধু শান্তি ও সৌহার্দ্যের পরিবেশকেই দূষিত করে তুলবে না, বরং পাকিস্তান সরকার পাকিস্তানে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে ধ্বংসমূলক তৎপরতা, গুপ্তচর বৃত্তি ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে সহিষ্ণুতা ও ধৈর্য প্রদর্শন করে আসছে, সে ধৈর্য বজায় রাখাও কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে বাংলাদেশ এ সময়ে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচারের প্রত্যয় অব্যাহত রেখে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করছিল। বাংলাদেশ বলেছিল, প্রতিহিংসার জন্য নয়, সুবিচারের স্বার্থেই বাংলাদেশের মাটিতে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচার হওয়া প্রয়োজন। ভারত কর্তৃক বাংলাদেশে যুদ্ধবন্দী হস্তান্তরের আনুষ্ঠানিকতার কাজও এগিয়ে নিচ্ছিল। পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচার করার জন্য একটি আইনও জাতীয় সংসদে উত্থাপনের জন্য প্রণয়ন করা হয়। এ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এবং বাংলাদেশের কঠোর মনোভাব অনুধাবন করে ভুট্টো শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ইস্যুটি পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করেন এবং পাকিস্তানের স্বার্থে অতি সত্বর বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন।
1973 সালের জুলাই মাসে বাংলাদেশের সংবিধানে সংশোধনী এনে যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধীদের আটক, বিচার ও দণ্ডাদেশ প্রদানের কতিপয় ক্ষমতা সরকারের হাতে প্রদান করা হয়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে 195 জন যুদ্ধাপরাধীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল পেশ করা হয়। 1973 সালের জুলাই মাসের 24 থেকে 31 তারিখ প্রথমবারের মতো ইসলামাবাদে এবং চূড়ান্তভাবে দিল্লিতে আগস্ট মাসের 18 থেকে 28 তারিখে ভারত ও পাকিস্তান আলোচনায় মিলিত হয়। তাদের সম্পাদিত চুক্তির অধীনে 195 জন যুদ্ধাপরাধী ব্যতীত অন্যান্য যুদ্ধবন্দী, পাকিস্তানে অবস্থানরত বাঙালি এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন যুগপৎভাবে শুরু করার সঠিক পরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি নেওয়া হয়। বাংলাদেশ এই চুক্তিতে কোনো পক্ষ না হলেও ভারতের মাধ্যমে তাকে চুক্তির বিভিন্ন শর্তে স্বীকৃতি প্রদান করতে হয় এবং চুক্তিতে উল্লিখিত বেশ কয়েকটি দায় বাংলাদেশকে মেনে নিতে হয়। অর্থাৎ চুক্তিতে স্বাক্ষরদাতা না হয়েও বাংলাদেশ ছিল চুক্তির এক অবিচ্ছেদ্য অংশ। চুক্তিতে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে পাকিস্তান রাজি হয়নি। এতে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি যুদ্ধবন্দী ও অন্যান্য অবাঙালিদের প্রত্যাবাসনের কাজ শেষ হলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত 195 জন যুদ্ধবন্দী ফেরত নেয়ার ব্যাপারে আলোচনায় বসবে। 4. এ সময় পাকিস্তানে ইসলামী শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসতে থাকে, বাংলাদেশকে এই সম্মেলনে নেয়া ও পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক তৎপরতা ততই জোরদার হয়ে উঠতে থাকে। ওআইসিভুক্ত দেশগুলোর ভেতর ও বাইরে থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে ইসলামী সম্মেলনে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ শুরু হয়। ঠিক এমন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো 1974 সালের 22 ফেব্রুয়ারি মুসলিম ভ্রাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনার পর লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শেখ মুজিবের মন্ত্রিসভার এক প্রবীণ সদস্য তাকে দিল্লি হয়ে লাহোর যাবার পরামর্শ দেন। শেখ মুজিব এই পরামর্শ গ্রহণ করেননি, তবে তিনি লাহোর যাত্রার প্রাক্কালে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের সিদ্ধান্ত অবহিত করেন। আলজেরীয় রাষ্ট্রপতি হুয়ারি বুমেদিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ মুজিবকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য ঢাকায় আসেন। আলজেরীয় রাষ্ট্রপতির সেই বিমানই শেখ মুজিব ও তার প্রতিনিধি দলকে বহন করে ঐতিহাসিক অভিযানে লাহোর পৌঁছলে ভুট্টো শেখ মুজিবকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান। এই ঘটনা অসংখ্য ভারতবাসীর মনে বিরক্তি সৃষ্টি করলেও সে মুহূর্তে তাদের করার কিছুই ছিল না। ওআইসি সম্মেলন থেকে ফিরে এসে 1974 সালের মার্চ মাসে ভারতের স্টেটসম্যান পত্রিকাকে শেখ মুজিব সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে ওআইসি সম্মেলনকালে তার প্রতি পাকিস্তান সরকার, বিশেষ করে ভুট্টোর আতিথেয়তার কথা বলতে গিয়ে মুজিব আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, জনগণের উচিত পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে 1971 সালের অভিজ্ঞতা ভুলে যাওয়া। লাহোরে সম্মেলনকালে ভুট্টোকে শেখ মুজিব আমার পুরনো বন্ধু বলে আলিঙ্গন করেন এবং তার গালে চুমো খান। 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এতে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, ক্ষমতাশীলতার নিদর্শন স্বরূপ এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974 সালে ডক্টর কামাল হোসেন বলেন, বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো ও বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে।
ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এরপরে 1974 সালের 1 অক্টোবর ওয়াশিংটনে শেখ মুজিবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আনুষ্ঠানিক বৈঠকের সময়ে শেখ মুজিব ফোর্ডকে বলেন, আমরা পাকিস্তানি বন্দীদের ছেড়ে দিয়েছি, যার মধ্যে 195 জন যুদ্ধাপরাধী ছিল। এই স্বল্প সংখ্যক যুদ্ধাপরাধীর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কিংবা মামলার নথিপত্র প্রস্তুতির ব্যাপারে তেমন তৎপর ছিল না। শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হাকসারকে বলেছিলেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহে অসুবিধার কারণে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে শক্তি ও সময় নষ্ট করতে চান না। হয়তো কোনো দীর্ঘমেয়াদী কৌশলের কথা ভেবেই মুজিব এ ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার পথে চালিত হয়েছিলেন। তিনি এমন কিছু করতে চাননি যাতে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে বাধাপ্রাপ্ত হয়। ইসলামী শীর্ষ সম্মেলনে যোগদান এবং আন্তর্জাতিক বলয়ে নতুন পরিচিতি অর্জনের কথা বাদ দিলে আওয়ামী লীগ যুদ্ধবন্দীদের ব্যাপারে তার প্রত্যয় বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়। ভুট্টো যা চেয়েছিলেন অবশেষে তিনি তাই পেয়েছেন। সমস্ত যুদ্ধবন্দীকে তিনি ফেরত নিয়েছেন। ভারতের অসন্তুষ্টির মুখে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন ইসলামী শীর্ষ সম্মেলনে। নিজের ইচ্ছানুযায়ী সময়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। কোনো আপোষ না করে যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করেছেন এবং সর্বশেষে বিচার বাতিলের সঙ্গে দরদাম করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শনকারী অবাঙালিদের দায়ভারও তিনি বহন করেননি। শেষ পর্যন্ত দুই পক্ষে সমঝোতা স্থাপনের পর দেখা গেল সমস্ত কৃতিত্বের ভাগ নিয়েছে ভারত সরকার। পাকিস্তান অর্জন করেছে এক ব্যাপক রাজনৈতিক বিজয় এবং বাংলাদেশ কেবলমাত্র বাহাবা ছাড়া আর কিছুই পায়নি। 5. 1974 জুন শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে হোটেলে যাবার পথে সবাইকে অবাক করে দিয়ে কিছু উল্লসিত মানুষ ভুট্টোকে স্বাগত জানায়। জাতীয় স্মৃতিসৌধে ভুট্টো ফুল দিতে গেলে সেখানে কিছু মানুষ খুনি ভুট্টো ফিরে যাও স্লোগান দিতে থাকে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভুট্টোকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। ভুট্টোর সম্মানে রাতে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন স্বয়ং শেখ মুজিব ও মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য। ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠলেন। শান্তভাবে বলতে শুরু করলেন, আপনাদের উপরে স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমনপীড়ন ও অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরেও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। উপস্থিত বাংলাদেশের কর্তা ব্যক্তিদের অনেকেই আবেগতাড়িত হয়ে চোখ মুছতে থাকেন। ভুট্টো তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই 1971 পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে শেখ মুজিব ভুট্টোর সাথে সুর মিলিয়ে বলেন, আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। সঙ্গত কারণেই ভারত ভুট্টোর এই সফরকে ভালোভাবে নেয়নি। অধ্যায় 11। 1973 নির্বাচন, রক্তাক্ত বিজয় উদযাপন। 1. জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক 1972 সালে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলার জন্য। সেই দিনের অভিজ্ঞতা ও মন্তব্য আহমদ সফার সাথে আলাপচারিতায় তিনি বলেছিলেন, 72তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের সাথে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব ভালো। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো অখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইরা তোলো। শেখ সাহেব কইলেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম।
কইলাম, আপনি অপোজিশন রে 100 সিট ছাইরা দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইল্লাইলাম। ইতিহাস শেখ সাহেবেরে স্টেটসম্যান ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। বিরোধী দলের গুরুত্ব স্বাধীনতা উত্তর বাংলাদেশের শীর্ষ নেতারা রাজনৈতিকভাবে বিবেচনা করেননি। বিরোধী দলের কার্যকর উপস্থিতি ছাড়াই তারা আনুষ্ঠানিক রাষ্ট্র নির্মাণ করতে পারবেন, এটাই ছিল তাদের পূর্বানুমান। 1973 সালের 7 মার্চ স্বাধীন দেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া ভাসানী ন্যাপ ও মুজাফফর ন্যাপ, জাসদ ও সিপিবি অংশ নেয়। তবে 2 ন্যাপ ও জাসদ তাদের প্রচারণা দিয়ে ভোটারদের দৃশ্যমানভাবে আকৃষ্ট ও ভোটারদের আগ্রহের দল হয়ে উঠতে পারে। আসন তেমন না পেলেও 2 ন্যাপ ও জাসদ সম্মিলিতভাবে 20% বেশি ভোট পায়। সিপিবি পায় 1% ভোট। নির্বাচনের আগে সম্ভাব্য ফলাফল নিয়ে শেখ মুজিবের সাথে আন্তরিক আলাপে বামপন্থী রাজনীতিক ও সাংবাদিক হায়দার আকবর খান রণ বলেছিলেন, এবার কিন্তু আপনি আগের মতো সব আসন পাবেন না। তিনি পাল্টা প্রশ্ন করলেন, কত পাবো মনে করছিস? হায়দার আকবর খান রণ বলেছিলেন, 30 থেকে 50টা সিট আওয়ামী লীগ হারবে। তিনি মুচকি হেসে বলেছিলেন, এটা হলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। বিরোধীরা কত সিট পাবে বলে শেখ মুজিব মনে করেন? এই প্রশ্ন করলে তিনি বলেন, সেটা না বলাই ভালো, কারণ সেটা জানলে বিরোধীরা নির্বাচনেই আসবে না। ক্ষমতাসীন দল সরকারের প্রচার মাধ্যম ও যানবাহন দুটিই নির্বাচন উপলক্ষে নির্বিচারে ব্যবহার করে। দলীয় প্রচার ও সফরের জন্য তারা সরকারি গাড়ি, বিমান ও হেলিকপ্টার ইত্যাদি যথেচ্ছ ব্যবহার করছে বলে কোনো কোনো বিরোধী দলীয় নেতা ও কর্মী অভিযোগ উত্থাপন করেন। এই হেলিকপ্টারগুলো ছিল বিদেশ থেকে অনুদান হিসেবে ত্রাণ কাজের জন্য পাওয়া। এমনকি সরকারি দলের নির্বাচনী প্রচারে রাষ্ট্রায়ত্ত মিলের অর্থ ব্যয়ের অভিযোগ আসে। জাতীয়করণকৃত মিল কারখানার তহবিল থেকে অর্থ ব্যয় করে সম্মেলন অনুষ্ঠানের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার এবং মিল বন্ধ করে সাধারণ শ্রমিকদের ঢালাওভাবে আওয়ামী নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। ন্যাপের মোজাফফর আহমেদ ও পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, সরকারি দলের সমর্থকরা প্রশাসনের সহায়তায় মনোনয়নপত্র দাখিলের দিনে বাধা প্রদান, ভীতি, সন্ত্রাসের সৃষ্টি করছে। সরকারি প্রশাসন ও রক্ষী বাহিনী ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সরকারি দল ভয় দেখিয়ে ও চাপ দিয়ে ময়মনসিংহ 6 আসনের ন্যাপ প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করে। এমনকি নির্বাচন প্রস্তুতির দিনগুলোতে এদেশে আওয়ামী লীগ ছাড়া আর যে কোনো দল বা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিচ্ছেন এ খবরটা বেতার টিভির কর্মকর্তারা বেমালুম গায়েব করে ফেলেন। বাংলাদেশের কোথাও বিরোধী দলীয় সমাবেশ, শোভাযাত্রা হয়ে থাকলেও জাতীয় বেতারের কর্তারা সে খবর সুকৌশলে এড়িয়ে যান। আওয়ামী লীগের বড়, মাঝারি ও ছোট নেতাদের বিশাল জনসভার বক্তব্য তুলে ধরতেই বাংলাদেশ বেতারে সম্প্রচারের সিংহভাগ সময় ব্যয় করা হতো। টেলিভিশনে সংবাদ পরিবেশনাতেও ছিল সেই একই চেহারা। বেতারের অভূতপূর্ব কর্মকাণ্ডে প্রীত হয়েই সম্ভবত বাংলাদেশ বেতারে 25 জন অনুষ্ঠান সংগঠককে সহকারী আঞ্চলিক পরিচালক বা সমমর্যাদা সম্পন্ন পদে এবং 19 জন অনুষ্ঠান প্রযোজককে অনুষ্ঠান সংগঠকের পদে গণপ্রমোশন দেয়া হয়। প্রমোশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে প্রথম গ্রুপে 3 জন মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন এবং 1 জন মুক্তিযোদ্ধা ছিলেন বলে শোনা যায়। অর্থাৎ সর্বমোট 44 জন অফিসারের মধ্যে 4 জন বাদ দিলে 40 জনই পাকিস্তান আমলে সগৌরবে রেডিও পাকিস্তানে কাজ করেছেন এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছিলেন। সরকারি সহায়তায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সত্ত্বেও বিরোধী দলগুলোর প্রতি জনসমর্থন বাড়তে থাকে। বিরোধী দলগুলোর মধ্যে ন্যাপ, ভাসানী এবং জাসদের প্রচার সভাগুলোতে তখন আশাতীত লোক সমাগম ক্ষমতাসীন দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেয়। এই উপমহাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয়ী হওয়াটাকে একটি বিশেষ সম্মানের বিষয় বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই আওয়ামী লীগের প্রার্থীরা যেন নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন সেই লক্ষ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মীরা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কাউকে নিজ এলাকায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিত। জীবননাশের হুমকি, ভীতি প্রদর্শন, অপহরণসহ নানা উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করা থেকে বিরত রাখা হতো। 2. 1973-এর 7 মার্চ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। স্বাধীন দেশের প্রথম নির্বাচন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই ভোট কেন্দ্র। বিপুল উৎসাহ নিয়ে সবাই ভোট দিতে যাচ্ছেন। তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি ইংরেজি থেকে বাংলায় বাংলাদেশের সংবিধানের অনুবাদ করেছিলেন, সেই প্রফেসর আনিসুজ্জামান যাচ্ছেন ভোট দিতে। 2 গাড়ি ভরে তিনি সহকর্মীদের সাথে ভোট কেন্দ্রে গেলেন। সাথে উপাচার্য অধ্যাপক ইন্নাস আলী, রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত শিক্ষক এবং সাধারণ্যে অতি পরিচিত মুখ। সকলের মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ, কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে তাদের সেই উত্তুঙ্গ উৎসাহ দপ করে নিভে গেল। তারা জানলেন তাদের সকলের ভোটই দেয়া হয়ে গেছে। অধ্যাপক আনিসুজ্জামান সরকারি প্রার্থীকেই ভোট দিতেন, হয়তো অন্যরাও তাই দিতেন, তবে উৎসাহী রাজনৈতিক কর্মীরা সেই আশার উপর ভর করে নিশ্চুপ থাকতে চাননি। ভোট দেয়া শেষ হলো। ভোট গণনা শুরু হবার পর কোনো কোনো আসনে স্থানীয় অফিসাররা বিরোধী দলীয় প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষণাও করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিজয়ী হতে দেয়া হয়নি। বিরোধী দলীয় নেতাদের মধ্যে টাঙ্গাইলে ভাসানী ন্যাপের ডক্টর আলিম আল রাজি ক্ষমতাসীন মন্ত্রী আব্দুল মান্নানের বিরুদ্ধে, জাসদের শাহজাহান সিরাজ স্থানীয় আওয়ামী নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, ন্যাপের আব্দুর রহমান মির্জা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে, বাকেরগঞ্জে জাসদের মেজর অবসরপ্রাপ্ত জলিল ক্ষমতাসীন দলের আব্দুল মান্নান ও হরনাথ বাইনের বিরুদ্ধে 2টি আসনে, ভাসানী ন্যাপের রাশেদ খান মেনন ক্ষমতাসীন দলের ফজলুল হক ও নুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে 2টি আসনে, সিলেটে মুজাফফর ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত মুজিব সরকারের প্রভাবশালী মন্ত্রী আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে, কুমিল্লায় ন্যাপের অধ্যাপক মুজাফফর আহমদ ক্ষমতাসীন দলের ক্যাপ্টেন সুজাত আলীর বিরুদ্ধে এবং ভাসানী ন্যাপের মোস্তাক আহমেদ চৌধুরী ক্ষমতাসীন দলের এম সিদ্দিকের বিরুদ্ধে বিপুল ভোটে অগ্রগামী ছিলেন। এদের মধ্যে এম এ জলিল, শাহজাহান সিরাজ এবং মোস্তাক আহমেদ চৌধুরীর নাম টেলিভিশনে বিজয়ী বলে ঘোষণাও করা হয়। আরও প্রায় 1 ডজন বিরোধী প্রার্থী অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি না হলে এবং আওয়ামী লীগ অসৎ পন্থা অবলম্বন না করলে নিজেদের নির্বাচনী এলাকা থেকে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতেন। বাবুগঞ্জে মেননের প্রতিদ্বন্দ্বী সার্জেন্ট ফজলুল হক নিজেই অভিনন্দন জানিয়ে মেননকে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন, কিন্তু পরদিন টিভি ঘোষণায় জানা গেল মেনন পরাজিত হয়েছেন। আওয়ামী লীগ মনে করেছিল নির্বাচনে গুরুত্বহীন কিছু সংখ্যক বিরোধী নেতা জয়লাভ করলে তাতে তেমন কিছু ক্ষতি হবে না, কিন্তু বিশিষ্ট বিরোধী নেতারা জিতে যাবেন তা কিছুতেই তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যখন তারা দেখতে পান যে আওয়ামী লীগের কয়েকজন প্রথম সারির নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হতে চলেছেন, তখন তাদের মাথায় বজ্রাঘাত হলো। ভোট গণনা যখন কয়েকজন বিরোধী নেতার সুনিশ্চিত জয়ের ইঙ্গিত দিচ্ছিল, তখন অন্তত 6টি নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টার আরোহীরা সমস্ত ব্যালট ছিনিয়ে নেয় এবং সেগুলোর পরিবর্তে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ভর্তি বাক্স নির্বাচনী কেন্দ্রগুলোতে রেখে আসে। কিছু কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীরা অস্বাভাবিক ভোট পান। উদাহরণ হিসেবে বলা যায়, আব্দুর রাজ্জাক ফরিদপুর 16 আসনে মোট 1,29,251 ভোটের মধ্যে পান 95,114 ভোট। ঢাকায় শাহ মোয়াজ্জেম হোসেন মোট 1,30,111 ভোটের মধ্যে পান 1,07,689 ভোট। গাজী গোলাম মোস্তফা ঢাকা 10 আসনে মোট 2,85,120 ভোট ও প্রদত্ত 1,62,336 ভোটের মধ্যে পান 1,10,284 ভোট। শেখ মুজিবুর রহমান ঢাকা 15 আসনে পান 1,05,958 ভোট। যখন দেখা গেল যে ঢাকায় শেখ মুজিবের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন গাজী গোলাম মোস্তফা, তখন তার ভোট বাড়িয়ে করা হয় 1,14,928 ভোট, যেখানে মোট ভোটের সংখ্যা ছিল 1,38,417। এর আগে এমনকি 1970 সালের স্বতঃস্ফূর্ত নির্বাচনেও উক্ত আসনগুলোতে এত ভোট পড়তে দেখা যায়নি। সরকারি ফলাফল প্রকাশের পর দেখা গেল 289টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা 282টি আসনে জয়লাভ করেছেন। বিরোধী ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন বাকি 7টি আসন।
দুটি বিরোধী রাজনৈতিক দলের একজন করে প্রার্থী মানিকগঞ্জের ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান ও টাঙ্গাইল থেকে জাসদের আব্দুস সাত্তার নির্বাচনে জয়লাভ করেন। অন্য 5টি আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা, রাজনৈতিক অঙ্গনে যাদের খুব একটা পরিচিতি ছিল না। মেজর জলিল বরিশালের একটি অঞ্চল থেকে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধে ছিলেন আওয়ামী লীগের হরনাথ বাইন, যার তেমন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। ভোটের পরদিন সকাল পর্যন্ত মেজর জলিল 4000 ভোটে এগিয়েছিলেন। বাকি ছিল 2টি কেন্দ্রের ভোট গণনা, যেখানে মোট ভোটের সংখ্যা 4000-এর মতো। স্বাভাবিকভাবেই মেজর জলিলের জেতার কথা। ফলাফল ঘোষণা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর হরনাথ বাইনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিস্ময়করভাবে বাকি 2টি কেন্দ্রের মোট ভোটারের চেয়েও বেশি ভোট পান হরনাথ বাইন। ঈশ্বর সম্ভবত এভাবেই অনেক ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এমন গায়েবী ভোটার পাঠিয়েছিলেন। রাজধানীর বাইরে সারা দেশে সর্বাধিক সংখ্যক ভোট পেলেন শাহ মোয়াজ্জেম হোসেন। একমাত্র প্রতিদ্বন্দ্বীর জামানত লজ্জাজনকভাবে বাজেয়াপ্ত হল। স্বদেশ পত্রিকায় কাজী খালেক, শেখ মুজিব ও শাহ মোয়াজ্জেমের 2টি ছবি একত্রে ছেপে লিখলেন 2 বিজয়ী বীর। স্বদেশ পত্রিকার সাংবাদিককে শেখ মুজিব ডেকে ধমক দিয়ে বললেন, বাংলাদেশে 2জন বিজয়ী বীর হতে পারে না, এখানে একজনই বীর। অচিরেই কাজী খালেকের চাকরি গেল। পত্রিকার প্রশাসক পদ থেকে তাকে বিতাড়িত করা হলো। ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফফর আহমদ দাবি করেন যে নির্বাচনে কারচুপি না হলে তার দল 25টি আসনে জয়ী হতো। কোনো পর্যবেক্ষকের মতে অবাধ নির্বাচন হলে বিরোধী দলগুলোর হয়তো 30 থেকে 40টি আসনে জয়ী হতো। 300 আসনের সংসদে তা নিতান্ত নগণ্য। কিন্তু বিরোধী দল ও স্বতন্ত্র মিলে যে মাত্র 7টি আসনে জয়ী হলো, তার ফল হিতে বিপরীত হয়েছিল। প্রথমত, এই নির্বাচনের ফলাফল থেকে মুজিবের মনে ধারণা হলো যে তিনি দারুণ জনপ্রিয়। তখন তিনি জনপ্রিয় ছিলেন ঠিকই, কিন্তু যতটা তার ধারণা হয়েছিল অতটা নয়। দ্বিতীয়ত, বিরোধী দল কার্যত না থাকায় সংসদ পরিণত হলো রাবার স্ট্যাম্পে। মুজিবের ইচ্ছাই সংসদের ইচ্ছা। 1973 সালের 9 মার্চ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে ভূমিধ্বস বিজয়ের পরে শেখ মুজিব একদলীয় শাসনের ইঙ্গিত দিয়েছেন শিরোনামে একটি সংবাদ ছাপা হলো। সেখানে বলা হয়, গতকালের নির্বাচনের ফলাফলে বিরোধী দলকে ফলত নিশ্চিহ্ন করায় লজ্জিত হওয়ার বদলে শেখ মুজিব বলেছেন তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে বিবেচনা করবেন না। তখনও 8টি আসনের ফল প্রকাশিত হওয়া বাকি ছিল। আওয়ামী লীগ 274 আসন, 3টি বিরোধী দল 1টি করে আসন পেয়েছিল এবং 3 জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিজয় উদযাপনের জন্য সাংবাদিকদের সাথে চা ও কেক খেতে খেতে বলেন, এই ফলাফল নিশ্চিত করেছে যে আমার জনগণ আমাকে ভালোবাসে এবং আমিও তাদের ভালোবাসি। যে 3 জন সংসদ সদস্য স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগেরই লোক, মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। ওরা আবার আওয়ামী লীগে ফিরে আসবেন। বিরোধী দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে 25টি আসন থাকতে হয়। অপোজিশন 25টি আসন পায়নি, তাই বিরোধী দল হিসেবে তারা বিবেচিত হতে পারে না। বিরোধী দলের জন্য প্রাপ্য সুযোগ সুবিধা তারা পেতেও পারে না। এমনকি রেডিও, টিভিতে বিরোধী দলের জন্য বরাদ্দ সময়ও তাদের দেয়া সম্ভব নয়। নির্বাচনের পর আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চিরস্থায়ী শত্রুতার বীজ বপন হয়েছে এবং পরস্পরের প্রতি জন্ম নিয়েছে অবিশ্বাস ও আস্থাহীনতা। গোটা নির্বাচনের ফলাফল নিয়েই জনমনে সন্দেহ দানা বাঁধে। দেশবাসী মনে করতে থাকেন বিরোধী দলগুলোর অন্তত 30টি আসনে বিজয় ছিল সুনিশ্চিত। নির্বাচনের পর মাত্র 1 মাস সময়ের মধ্যে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন দেশের শিল্পাঞ্চলগুলো থেকে অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীদের বের করে দেওয়ার অভিযান চালায়। তাদের যুক্তি ছিল, আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু বিপুলভাবে জয়লাভ করেছে এবং সরকার শ্রমিকদের কল্যাণের জন্য সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার পদক্ষেপ নিয়েছে, এমতাবস্থায় দেশে অন্য কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রয়োজনীয়তা নেই। 1973 সালের 5 এপ্রিল তারা টঙ্গী শিল্প এলাকায় বাংলা শ্রমিক ফেডারেশন নামে একটি বামপন্থী দলের শ্রমিক সংগঠনের ওপর প্রথমবারের মতো সরাসরি আক্রমণ চালায়। এতে কয়েকজন শ্রমিক নিহত হন। অসংখ্য শ্রমিককে নির্দয়ভাবে প্রহার করা হয়। স্বাধীন দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন ছিল এমনই রক্তাক্ত আর নির্মম। অধ্যায় 12, রাজনৈতিক নিপীড়ন।
এক, স্বাধীনতার অব্যবহিত পরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিপীড়ন শুরু করে। এক্ষেত্রে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মিত্রকেও ছাড় দেয়নি। সরকারের মিত্র সিপিবির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন 1973-এর 1 জানুয়ারি ভিয়েতনাম সংহতি দিবস উপলক্ষে ডাকসুর সাথে যৌথভাবে ঢাকার মতিঝিলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়। তখন ডাকসুতে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব ছিল। সেই মিছিল জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে ইউএসআইএস কার্যালয়ের সামনে এলে মিছিলকারীদের কেউ কেউ ইউএসআইএস কার্যালয়ে ঢিল ছোড়ে। ওইটুকু প্রতিবাদ রুখতে কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই মিছিলে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই ছাত্র ইউনিয়নের 2 নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের নিহত হন। এটা ছিল স্বাধীনতা উত্তর রাজধানী ঢাকায় সবচেয়ে আলোচিত প্রকাশ্য রাজনৈতিক হত্যার ঘটনা। এই দিনের ঘটনায় গলায় গুলিবিদ্ধ হয়ে আহত পরাগ মাহমুদের বিবরণ থেকে জানা যায়, পুলিশ প্রথমে মিছিলের অগ্রভাগে থাকা মুজাহিদুল ইসলাম সেলিমকে রাইফেল দিয়ে আঘাত করে। এ দৃশ্য দেখে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছুঁড়ে মারে। এরপরই বেপরোয়া গুলিবর্ষণ শুরু হয়। ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন 2 জানুয়ারি স্বাধীন দেশে প্রথমবারের মতো ব্যাপক স্বতঃস্ফূর্ততায় হরতাল পালিত হয়। একই দিন বিকালে পল্টন ময়দানে আয়োজিত এক সমাবেশে ডাকসুর পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে দেয়া বঙ্গবন্ধু উপাধি তৎকালীন ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম প্রত্যাহার করে নেন এবং তার ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল করেন। ছাত্র ইউনিয়ন নেতা ও ডাকসুর জিএস মাহবুব জামান উত্তেজিতভাবে ডাকসুর সিদ্ধান্ত বই থেকে এ সংক্রান্ত পাতাও ছিঁড়ে ফেলেন। সভা থেকে ছাত্র হত্যায় যুক্তদের পদত্যাগ, মিছিল মিটিংয়ে রক্ষী বাহিনীর হামলার বিচারসহ 7 দফা দাবিও উত্থাপিত হয়েছিল সরকারের কাছে। সেই সমাবেশের 2 দিন পর ছাত্রলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম আরেক সমাবেশ থেকে মুজাহিদুল ইসলামকে তীব্র ভৎসনা করে বলেন, যারা শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু লিখবে না বা বলবে না, জনগণ তাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে। 5 জানুয়ারি ছাত্রলীগ ঢাকায় ন্যাপ ও ছাত্র ইউনিয়ন কার্যালয় জ্বালিয়ে দেয়। এই ধারাবাহিক হামলা সহ্য করতে না পেরে মুজাহিদুল ইসলাম সেলিমকে দলবল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টা মিটমাট করে নিতে হয়। ঠিক তার 10 মাস পর নভেম্বর মাসে ছাত্র ইউনিয়নের 14th প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আশ্চর্যজনকভাবে শেখ মুজিবুর রহমানই আমন্ত্রিত হন। 1972 সালের অক্টোবরে নিজ দলের ছাত্র সংগঠনের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের বিরুদ্ধে দাঁড়িয়ে জাসদ সৃষ্টিতে নেতিবাচক অবদান রাখা শেখ মুজিব মাত্র 1 বছর পর 1973 সালের নভেম্বরে ছাত্র সমাজের মধ্যে নিঃসঙ্গ হয়ে পড়া এই নেতা আশ্রয় খুঁজছিলেন ছাত্র ইউনিয়নের কাছে, যাদেরকে বছরের প্রথম দিন শুধু গুলি করে মেরেই ক্ষান্ত হননি, 5ম দিনের মাথায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ও পুড়িয়ে দিয়ে ধারাবাহিক আক্রমণের মুখে তরুণ কমিউনিস্টদের মাথা নত করতে বাধ্য করেছিলেন তিনি। গোপালগঞ্জের 2 বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু এবং কমলেশ বেদজ্ঞ মুজাফফর ন্যাপের নেতা ছিলেন। তারা আসলে কমিউনিস্ট পার্টির সংগঠক হিসেবে ওই দলে কাজ করতেন। এ দুজনই ছিলেন হেমায়েত বাহিনীর নেতৃস্থানীয় সদস্য। মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনীর প্রধান শুধু যুদ্ধই করেনি, সে নানা কায়দায় লুটপাট করেছে, সোনাদানা ও টাকা পয়সা। কমলেশ বেদজ্ঞ এই লুটপাটে বাধা দিলেও হেমায়েত শোনেনি। কমলেশ একটি ডায়েরিতে সেসব লুণ্ঠিত সম্পদের বিবরণ নোট করেছিলেন। 1973-এর জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর 10 মার্চ শনিবার সকাল 10টায় ওয়ালিউর রহমান লেবু ও কমলেশ বেদজ্ঞ একটি রাজনৈতিক কর্মসূচি সেরে কয়েকজন সহকর্মীর সাথে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ সদরে ফেরার পথে হেমায়েতের নেতৃত্বে সশস্ত্র মোজাম সর্দার, মোহন প্রমুখ তাদের পথ রোধ করে এবং কমলেশ বেদজ্ঞকে ডায়েরিটা ফেরত দিতে বলে। ডায়েরিটা দিতে অস্বীকার করলে তারা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। এরপর আহত সবাইকে একটি নৌকায় উঠিয়ে মাঝ নদীতে নিয়ে নৌকাটি ডুবিয়ে দেয়। নৌকা ডুবে মুক্তিযোদ্ধা কমলেশ, ছাত্র ইউনিয়ন নেতা মানিক এবং বিষ্ণু নিহত হন। মৃতবধ অবস্থায় লুৎফুর রহমান গঞ্জর নদীর পাড়ে পড়ে থাকেন। লেবু সাঁতরে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেন। বাড়িটি ঘেরাও করে হেমায়েত বাহিনী আগুন ধরিয়ে দিতে গেলে লেবু বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাকে 3 মাইল পর্যন্ত পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যায় খুনিরা। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লেবুকে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয় প্রকাশ্যে গ্রামবাসীর সামনে। এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনার দুদিন পর হেমায়েত উদ্দিনকে আটক করা হলেও 8 মাস পর তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়। ইতোমধ্যে তিনি বীর বিক্রম খেতাবেও ভূষিত হন। ওয়ালিউর রহমান লেবু কমিউনিস্ট পার্টির তরুণ নেতা ছিলেন। 71-এর বীর মুক্তিযোদ্ধা লেবু মুক্তিযুদ্ধে 8 ও 9 নম্বর সেক্টরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ ছেড়ে দিয়ে সাধারণ ক্ষেত মজুর ও গণমানুষকে কমিউনিস্টদের পতাকা তলে সমবেত করার জন্য উলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি নিয়েছিলেন। তিনি ছিলেন গোপালগঞ্জের ব্যাপক সংখ্যক মানুষের কাছে বিপুল জনপ্রিয় লেবু ভাই। নিহত এই 2 জন জনপ্রিয় নেতারই নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা ছিল। কমলেশ বেদজ্ঞ 73-এর মার্চের নির্বাচনে কোটালীপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী সন্তোষ আচার্যের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। অন্যদিকে ওয়ালিউর রহমান গোপালগঞ্জ আসনে প্রার্থী হওয়ায় সেখানকার মূল আওয়ামী প্রার্থী মোল্লা জালালকে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবুর রহমান নিজেই পরে সেখানে মনোনয়নপত্র দাখিল করেন। মুজিব প্রার্থী হচ্ছেন দেখে ওয়ালিউর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও তার জনপ্রিয়তা সরকারি দলের স্থানীয় নেতৃত্বকে বিচলিত করেছিল। ওয়ালিউর রহমান, কমলেশ বেদজ্ঞ, শ্যামল ব্যানার্জি মানিক ও বিষ্ণুপদ কর্মকার সেদিনের হামলায় নিহত হলেও স্থানীয় দুর্গাপুর গ্রামের লুৎফুর রহমান নামে তাদের এক সহযোগী মুমূর্ষ দশায় অলৌকিকভাবে বেঁচে যান এবং তার মাধ্যমেই এই রোমহর্ষক হত্যাযজ্ঞের ঘটনা প্রকাশ হয়ে পড়ে। 2. সেই সময় দলীয় ক্যাডার আর রক্ষী বাহিনী ছাড়াও নানা প্রাইভেট বাহিনী গড়ে উঠেছিল। আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে মুজিব শাসনামলে ঢাকায় পুলিশের একটি স্পেশাল বাহিনীও সক্রিয় ছিল। বড় ভয়ঙ্কর ছিল স্পেশাল বাহিনী। সাদা টয়োটা গাড়িতে ঘুরে বেড়াতো তারা। হঠাৎ কাউকে সন্দেহজনক মনে হলে গাড়িতে তুলে নিয়ে উধাও করে দিত। তাদের আর খোঁজ পাওয়া যেত না। মুজিব আমলে ফ্যাসিস্ট বাহিনীর আদলে গড়া আলোচিত সংগঠন ছিল লাল বাহিনী। এই লাল বাহিনী মারমুখী শক্তি হিসেবে গড়ে উঠেছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী শ্রমিক লীগের নেতৃত্বে। এই বাহিনীর নেতা ছিলেন শ্রমিক লীগের নেতা আব্দুল মান্নান। লাল বাহিনীর ক্যাডাররা লাল জামা পরত, মাথায় লাল টুপি বা ক্যাপ থাকত তাদের। শেখ মুজিব স্বয়ং এই বাহিনীর ভয় দেখাতেন। 1972 সালের ডিসেম্বরে এক বিরাট জনসভায় লাল বাহিনী দিয়ে দাবড়ানোর ভয় দেখান জনগণকে। এই লাল বাহিনী ছিল তার নিজস্ব প্যারা মিলিশিয়া। লাল বাহিনীর তৎপরতার কেন্দ্র ছিল দেশের বিভিন্ন শিল্পাঞ্চল। প্রথমে এই বাহিনী একটি ইতিবাচক উদ্দেশ্যেই গড়ে উঠেছিল। বিভিন্ন শিল্পাঞ্চলে সরকারি ও উর্দু ভাষীদের মালিকানাধীন কারখানা দখলের হিড়িক পড়ে গিয়েছিল। এই ধরনের অবৈধ ও নৈরাজ্যকর অবস্থা থেকে কলকারখানা রক্ষার জন্যই লাল বাহিনীর গোড়াপত্তন। কিন্তু পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী বাম সংগঠনগুলোকে উৎখাত এবং সর্বগ্রাসী চাঁদাবাজি হয়ে পড়ে এদের কার্যক্রমের প্রধান অংশ। বিরোধী দলগুলোর সমর্থক প্রায় সব সিবিএ ইউনিয়ন হাইজ্যাক করে এরা। তবে পোশাকিভাবে রাজাকার ও সমাজ বিরোধীদের নির্মূলের নামেই এসব গুন্ডামি বৈধ করে নেওয়া হচ্ছিল। লাল বাহিনী বিশেষভাবে বিহারি নামে পরিচিত উর্দু ভাষীদের ওপর আক্রমণাত্মক ছিল। ঢাকায় 72-এর মে দিবসের সমাবেশে আব্দুল মান্নান ঘোষণা দেন, সরকার যদি বিহারিদের আটক ও বিচার না করে তাহলে তার সংগঠনই সেই কাজটি করবে। 1972-এর জুন থেকে লাল বাহিনী ঘোষণা দিয়ে কথিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করে। এমনকি অভিযানকালে আটককৃতদের শাস্তি প্রদানের আইনগত ক্ষমতার আবদারও তারা করেছিল। এই ধরনের এক শুদ্ধি অভিযানেরই করুণ শিকার হন আহমেদ ফজলুর রহমান। তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ, আগরতলা মামলায় সহ অভিযুক্ত এবং মুক্তিযুদ্ধের আগে যেসব উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে গোপনে গভীরভাবে যুক্ত ছিলেন তাদের একজন। 1973 সালের 30 এপ্রিল মে দিবসের আগের দিন ঢাকায় ব্যাপক ভিত্তিক শুদ্ধি অভিযানের সময় লাল বাহিনীর কয়েক ডজন সদস্য আহমেদ ফজলুর রহমানকে ধানমন্ডির বাসভবন থেকে মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যায় শ্রমিক লীগ অফিসে। সেখানে স্বয়ং বাহিনী প্রধান আব্দুল মান্নান ছিলেন। তার সামনেই ফজলুর রহমানকে জেরা করা হয়। তার বিরুদ্ধে যুদ্ধের পর 13টি পেট্রোল পাম্প দখলের অভিযোগ আনে লাল বাহিনী। পরে খোদ প্রধানমন্ত্রীকে ফোন করে শ্রমিক লীগ অফিস থেকে মুক্তি পান ফজলুর রহমান।
পরদিন ঢাকার অনেক দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হয়। আহমেদ ফজলুর রহমান লালবাগ থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। শিল্পাঙ্গনে এ ধরনের অস্থিরতার মধ্যেই 1973 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রামের বারবকুণ্ড শিল্পাঞ্চলে আর টেক্সটাইল মিলে কেবল একটি ঘটনাতেই 22 জন শ্রমিককে হত্যা করা হয়। জেলা প্রশাসন অবশ্য প্রেস রিলিজে 9 জনের কথা স্বীকার করে, আর দৈনিক গণকণ্ঠ নিহতের সংখ্যা 50 বলে উল্লেখ করে। বাঁশের তৈরি শ্রমিক কলোনিতে 4 দিক থেকে আগুন ধরিয়ে দিয়ে তারপর 3 দিক থেকে গুলি ছোড়ার মাধ্যমে এই আক্রমণ হয়। এ নিয়ে পরদিন চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লায় হরতাল পালিত হয়। গণমাধ্যমের ভাষ্য থেকে জানা যায়, নোয়াখালী অঞ্চলের শ্রমিক প্রাধান্যপূর্ণ এই কারখানায় কিছুদিন পর সিবিএ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই সরকার দলীয় শ্রমিক সংগঠনটি তার শাখা স্থাপন করতে পারছিল না। তারই প্রতিশোধ ছিল এই হামলা। 1972-এর মার্চ মাসে খুলনায় শ্রমিকদের আন্দোলন বন্ধ করতে গিয়ে এই লাল বাহিনী রীতিমতো তাণ্ডব ঘটায়। তাদের গুলিতে সরকারি হিসেব মতে নিহত হন 36 জন শ্রমিক, আহত হন 80 জন, কিন্তু বেসরকারি হিসেবে নিহত হয়েছিলেন 2000-এর বেশি লোক। 1975 সালের 2 জানুয়ারি বাকশাল গঠন প্রশ্নে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উদ্যোগের বিরোধিতা করলে এই লাল বাহিনীর প্রধান আব্দুল মান্নানকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। যতদিন কেউ শীর্ষ নেতৃত্বের অনুগত থাকত, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় লোকেরা সব অপরাধেই ক্ষমা পেয়ে যেত। একটা কথা চালু হয়ে গিয়েছিল, খুন করেও যদি একবার শেখ মুজিবের কাছে পৌঁছানো যেত এবং শুধু পায়ের ওপর পড়ে বললেই হতো অপরাধ করে ফেলেছি, এখন কি করব। তিনি পিঠের উপর 2টি থাপ্পড় দিয়ে বলতেন, যা হতভাগা, এবার বেঁচে গেলি, আর কখনো এমনটি করিস না। 3 ফেব্রুয়ারি মাস 1973 সাল। একটি রাজনৈতিক দলের সভা চলছিল। পাশের রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হলো 2 জন পথচারীকে। তৃতীয় জনকে ধরতে গেলে সে চিৎকার করে উঠল, আমি কোনো দল করি না, আমি কোনো দলের লোক নই। থমকে গেল হাইজ্যাককারীরা। তারপর ওদেরই একজন চিৎকার করে উঠল, এই লোকটা পোস্তগোলার ব্যাংক লুট করেছে, ধর বেটাকে। তারপর কিল ঘুষি। সে মানুষটার কণ্ঠ মিলিয়ে গেল শোরগোলে, হারিয়ে গেল সে জনারণ্যে। পিটিয়েই মেরে ফেলা হলো হতভাগ্য যুবককে। পরদিন মৃত্যুর আগে ভয়ার্ত সেই যুবকের রক্তাক্ত ছবি ছাপা হলো পত্রিকায়। এই ছিল সারা দেশের নিত্যদিনের সাধারণ চিত্র। যে কাউকে রাস্তায় গণপিটুনি দিয়ে মেরে ফেলতে শুরু করল একদল সংগঠিত মানুষ। প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন লিখলেন দৈনিক বাংলায় কালজয়ী এক উপসম্পাদকীয় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শিরোনামে। তিনি লিখলেন, মানুষ তেল, চাল, ডাল, নুন নিয়ে শুধু স্বাভাবিক জীবনযাপন করার কথা ভাবে না, ভাবে রাস্তায় তথাকথিত জনতার আক্রোশে পৈতৃক প্রাণটা কখন বিপর্যস্ত হয়, কখন আততায়ীর গুলি ছিন্ন ভিন্ন করে দেয় তাকে। সে শুধু স্বাভাবিক জীবনের প্রতিশ্রুতি নয়, চায় একটা স্বাভাবিক মৃত্যুরও গ্যারান্টি। 4 সাবেক এআইজি শফিউল ইসলাম শেখ মুজিবের শাসনামলে এক থানার ওসি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আওয়ামী লীগের কর্মীদের নির্যাতনের ঘটনা তার প্রকাশিত বইয়ে লিপিবদ্ধ করেছেন। শফিউল ইসলাম নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা। একদিন সন্ধ্যায় শফিউল ইসলাম থানায় কাজ করছেন। এমন সময় মাঝ বয়সী এক হিন্দু ভদ্রলোক হঠাৎ করেই তার রুমে ঢুকে নিঃশব্দে সোজা পা জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন, স্যার আমাকে বাঁচান। তার এই চাপা কান্নার উদ্দেশ্য হলো অন্যরা যাতে কেউ না জানতে পারে, কারণ তার এই থানায় আসার খবর অত্যাচারী নব্য ক্ষমতাধরদের কানে যায়। তবে তার পরিণতি হবে আরও ভয়াবহ। শফিউল ইসলাম তাকে অভয় দিলেন, আশ্বস্ত করলেন, আপনার সমস্যা নির্ভয়ে বলুন। স্যার, ওরা জানতে পারলে আমাকে খুন করে ফেলবে। জনগণের যদি জানমালের কোনো নিরাপত্তাই না দিতে পারলাম, তবে আমার এখানে থাকার প্রয়োজন কি? আপনি বলুন আপনার কি সমস্যা। দৃঢ়তার সঙ্গে শফিউল ইসলাম পুনর্বার অভয় দিলেন। ভদ্রলোক বলতে শুরু করলেন, তিনি একজন বর্ধিষ্ণু হিন্দু পরিবারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। পাক বাহিনী আর তার দোসর দালালরা তার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। তিনি সমস্ত মেয়ে নিয়ে এক গরিব আত্মীয়ের বাড়িতে উঠেছেন। প্রতি রাতে কতিপয় আওয়ামী লীগের গুন্ডা সেই বাড়িতে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। মেয়েটির বাবা অসহায়ের মতো নিরুপায় হয়ে থানা আওয়ামী লীগের সভাপতিকে জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো সমাধান দিতে পারেননি। নিরুপায়ের মতো জানতে চান।
স্যার, আমি এখন কি করব? যাদের নাম তিনি উল্লেখ করলেন তারা আওয়ামী লীগের কর্মী, যারা এখন ধরাকে সরাজ্ঞান করে। কোনো আইনি শক্তি তাদেরকে পরাভূত করতে পারে না। এমন দুর্দণ্ড প্রতাপ নিয়েই সকল বিষয়ের উপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল তারা। শফিউল ইসলাম দাঁড়িয়ে মাটিতে বসা নির্যাতিতা মেয়ের সেই পিতার দু বাহু ধরে দাঁড় করালেন। যাদের নাম বললেন মেয়েটির পিতা, তাদের দুজনকে ওসি চেনেন। দুদিন আগে সরকার 10 টাকার নোট ডিমনিটাইজের ঘোষণা দিয়ে স্থানীয় ব্যাংকে জমা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাংকের পাশে রাস্তায় লম্বা লাইন ধরে অসংখ্য মানুষ বাতিলকৃত টাকা জমা দিতে যখন ভোগান্তির চরম সীমায়, তখন ওই দুজন ধর্ষক সন্ত্রাসী সেই লাইনে গিয়ে তাদের কাছ থেকে সেই সব টাকাগুলো জোর করে কেড়ে নিয়ে তাদের নিজেদের নামে ব্যাংকে জমা দিতে লাগলো। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের টাকা। ভুক্তভোগী এমন দুজন থানাতে এসে কান্না জড়িত কণ্ঠে অসহায়ভাবে ওদের বিরুদ্ধে অভিযোগ শফিউল ইসলামের কাছে করেছিল। রাতে কারফিউ দিয়ে ধর্ষণ, অস্ত্র রাখা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলো। গ্রেফতার অভিযানের পরে ভোরবেলার দিকে বাসায় এসে শফিউল ইসলাম ঘুমিয়ে পড়েছিলেন। সকালেই ঢাকা থেকে মন্ত্রী সাহেবের পিএস ফোন করেছেন, লাইনে আছেন, শফিউল ইসলামের সাথে কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হাজতে থাকা দুজন আসামির নাম ধরে বললেন তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, তাদের এখনই ছেড়ে দিতে বললেন। কিছু পরে এসপি সাহেব টেলিফোন করে বরিশাল গিয়ে তার সাথে দেখা করতে নির্দেশ দিলেন। সাথে সাথে তিনি ওই আসামি দুজনের নাম উল্লেখ করে বললেন কেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই নজিরবিহীনভাবে দুজনের জামিন হয়ে গেল 5 দিনের। জামিন হওয়ার 3 দিনের মাথায় এলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সেই দুজন ধর্ষকের নাম ধরে তিনিও বললেন তাদের বিরুদ্ধে কী অভিযোগ, কেন তাদের গ্রেফতার করেছেন। শফিউল ইসলাম মন্ত্রী মহোদয়কে একজন শিক্ষিত অসহায় বাবা তার মেয়ের সম্ভ্রম না রক্ষা করতে পারার যে আকুতি, তার বর্ণনা এবং আসামিদের ভয়ে নিরুপায় হয়ে তার পা জড়িয়ে ধরে কান্নার বর্ণনা দিলেন। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বাতিল ঘোষিত নোট ছিনিয়ে নিয়ে নিজ নামে জমা দেওয়াসহ অন্যান্য অপকর্মের বর্ণনা দিলেন। এত কিছু শুনেও মন্ত্রী মহোদয় তাদের দুজনকে সাথে করে ঢাকাতে নিয়ে গেলেন। আরও কিছুদিন উঁচু মহলের আশীর্বাদ পুষ্ট হয়ে মামলা থেকে বেকসুর খালাস হয়ে তারা ফুলের মালা নিয়ে শহরে ফিরে এলো। অধ্যায় 13, সিরাজ শিকদারের হত্যাকাণ্ড। 1। 60-এর দশকের বুয়েট, ঝাঁকড়া চুলের শক্ত পুরুষালী চোয়ালের এক নবীন ছাত্র অনেকেরই নজর কাড়ল। বরিশালের কাদা মাটির গন্ধ তখনও তার গায়ে, কিন্তু চোখ দুটো অসম্ভব রকমের উজ্জ্বল আর দৃঢ় সংকল্পে স্থির। ছাত্র ইউনিয়নের মিছিলে উদ্দীপ্ত এই তরুণের স্লোগান, তুখর বক্তৃতা আর জলজলে চোখ দেখে সবাই বুঝেছিল যে এই ছেলের ভেতর আগুন আছে। ছেলেটা নজর কাড়ল কমিউনিস্ট নেতাদেরও। কমিউনিস্ট পার্টিতে যুক্ত হলেন। ছাত্র অবস্থাতে পার্টি কংগ্রেসে ছিলেন ছাত্র প্রতিনিধি। তখনও কমিউনিস্ট আন্দোলনের ভাঙন শুরু হয়নি। বুভুক্ষের মতো এই তরুণ পড়েন মার্কস ও লেনিনের বই। বিপ্লবের স্বপ্নে বিভোর এই তরুণের চোখ মুখের দৃঢ়তা হয়তো সকলেই দেখত, কিন্তু কেউই হয়তো বুঝতে পারেনি যে সে নিজেকে তৈরি করছে ভবিষ্যতের বিপ্লবের জন্য। ছেলেটির ডাক নাম সেরা, পুরো নাম সিরাজ শিকদার। এর মধ্যেই পার্টি ভাঙল, ছাত্র ইউনিয়নও ভাঙল। সিরাজ যোগ দিলেন মেনন গ্রুপে। মেনন গ্রুপের সহসভাপতি হলেন তিনি। ছাত্রজীবন শেষ হলো সেই বছরেই। তিনি যোগ দিলেন C&B'র কনিষ্ঠ প্রকৌশলী পদে। কিন্তু যার চোখে বিপ্লবের স্বপ্ন, তিনি কি আর 9টা 5টার অফিসে বসে কাজ করতে পারেন? 3 মাসের মধ্যেই চাকরি ছেড়ে দিলেন, যোগ দিলেন এক বেসরকারি কোম্পানিতে। 1968 সালের 8 জানুয়ারি কয়েকজন সমমনাকে নিয়ে গঠন করলেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন। এই শ্রমিক আন্দোলনকেই তিনি 1971-এর 3 জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে সর্বহারা পার্টিতে রূপান্তরিত করেন। 1970 সালেই সিরাজ শিকদারের বিপ্লবী পরিষদ বিভিন্ন জেলায় পাকিস্তানি প্রশাসন ও শ্রেণী শত্রুর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায়। 1971 সালের 8 জানুয়ারি তারা ঢাকা, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহে উড়ান স্বাধীন পূর্ব বাংলার পতাকা। 1971 সালের 2 মার্চ এই বিপ্লবী পরিষদ শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখে,
যা লিফলেট আকারে সারা দেশে প্রচার করা হয়। এর 4 নম্বর দফাটি ছিল পূর্ব বাংলার দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় মুক্তি পরিষদ বা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন। সিরাজ শিকদার কবিতাও লিখতেন। কবিতাগুলো উঁচু মানের কাব্য না হলেও সেই কবিতাগুলোর ছত্রে ছত্রে মিশে থাকত মাও সেতুংয়ের বিপ্লবী রণকৌশল। তার একটি কবিতার লাইন, আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের, জনগণ যেন জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়। 1 মার্চ 1971-এ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন, উত্তাল হয়ে ওঠে গোটা পূর্ব পাকিস্তান। পরদিন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন শেখ মুজিবকে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানায়। একই সঙ্গে সংগঠনটি সর্বস্তরের দেশপ্রেমিক প্রতিনিধিদের নিয়ে একটি অস্থায়ী বিপ্লবী জোট সরকার গঠন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ গঠনের অনুরোধ জানায়। শেখ মুজিব তখন ব্যস্ত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে। শেখ মুজিব ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সিরাজ শিকদারের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনের এই খোলা চিঠি আমলে নেননি, পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন। হতে পারে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর আওয়ামী লীগ তখন একলা চলনীতিতে অটল। মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ নেয়ার পর সেই সরকারের প্রতি আরেকটি খোলা চিঠি দেয়া হয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে। সেখানে যুদ্ধের ময়দানে করণীয় বিষয় তুলে ধরা হয়। তবে এবারও প্রবাসী সরকার শ্রমিক আন্দোলনের সেই চিঠিতে দৃকপাত করেনি। কিন্তু সিরাজ শিকদার থেমে থাকেননি। পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর তিনি বরিশালের পেয়ারাবাগানে 30 এপ্রিলে গড়ে তোলেন জাতীয় মুক্তি বাহিনী। 3 জুন পার্টির নতুন নাম দেয়া হয় পূর্ব বাংলা সর্বহারা পার্টি। 1971 সালের অক্টোবরে সর্বহারা পার্টি দলের গেরিলাদের নির্দেশ দেয় পাকিস্তানি বাহিনী, ভারতীয় বাহিনী ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে। কারণ সিরাজ শিকদার পাকিস্তানকে উপনিবেশবাদী, ভারতকে বৈরী আধিপত্যবাদী এবং আওয়ামী লীগকে ভারতপন্থী সুবিধাবাদী ও আধিপত্যবাদী গণবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। বরিশাল থেকে শুরু করে বিক্রমপুর, মানিকগঞ্জ, পাবনা, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে সর্বহারা পার্টির গেরিলারা পাক বাহিনীর সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই করে। 1971 সালের আগস্ট পর্যন্ত দেশের অভ্যন্তরে থেকে লড়াই সংগ্রাম করেছে মূলত এদেশের বিভিন্ন কমিউনিস্ট পার্টি ও গ্রুপ, যার মধ্যে সর্বহারা পার্টি অন্যতম। বরিশাল অঞ্চলে অসংখ্য সফল হামলা চালিয়ে সর্বহারা পার্টি পাকিস্তানি বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে স্বাধীনতার যত ইতিহাস লেখা হয়েছে সেখানে বরিশালে সর্বহারা পার্টির অবদানকে খুব কৌশলে উজ্জ্বল রেখেছেন রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা। দুঃখজনক হলেও সত্যি, আওয়ামী লীগ ও সর্বহারা পার্টির সম্মুখ যুদ্ধে 1971-এর নভেম্বরের মধ্যে সর্বহারা পার্টির অনেক সদস্য নিহত হয়েছিল। 2. স্বাধীনতার পরে সর্বহারা পার্টি মনে করত পাকিস্তানের উপনিবেশ থেকে দেশ এবার ভারতীয় উপনিবেশ হয়েছে। এই সময় নতুন বাংলাদেশে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রশ্নে সর্বহারা পার্টি সরকারের প্রতি একটি খোলা চিঠি লেখে। ওই চিঠিতে ভারতীয় সৈন্যদের অনতিবিলম্বে সরিয়ে নেয়া, যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের দিয়ে নৌ, বিমান ও স্থলবাহিনী গঠন করা, স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের বিচার নিশ্চিত করার কথা বলা হয়। এতে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী সরকার গঠনসহ 27টি দাবি পেশ করা হয়। তবে মুজিব সরকার আগের মতোই সর্বহারা পার্টির একটি দাবিতেও কর্ণপাত করেনি। এরপর সিরাজ শিকদার পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে পূর্ব বাংলার বীর জনগণ, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মহান সংগ্রাম চালিয়ে যান মর্মে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল পেশ করেন, যেখানে আওয়ামী লীগকে জাতীয় বিশ্বাসঘাতক ও বেঈমান হিসেবে উল্লেখ করে তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করা হয়। 16 ডিসেম্বরকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। সর্বহারা পার্টির ডাকে 1973 ও 1974-এ বিজয় দিবসে দেশব্যাপী হরতাল পালন করা হলে মৌলানা ভাসানী বিবৃতি দিয়ে তা সমর্থন করেন। ওই সময় দেশব্যাপী গণভিত্তিসম্পন্ন পার্টি গড়ে তোলায় মনোনিবেশ করেন। সিরাজ শিকদার দিনে দিনে জনপ্রিয় নেতা হয়ে উঠতে থাকেন।
ছাত্র তরুণরা দলে দলে তার সংগঠনে যোগ দিতে থাকে। সামরিক বাহিনীর কিছু অফিসারের মধ্যে সিরাজ শিকদারের বিপুল প্রভাব ছিল। 1974 সালে দলটির ব্যাপক বিকাশ হয়, তবে এই সময় তার দলে অনেক অবাঞ্ছিত ব্যক্তির অনুপ্রবেশ ঘটে। 1973 সাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, থানা, বাজার ও ব্যাংক লুটের ঘটনা ঘটতে থাকে। এর অনেকগুলোতেই আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং সিরাজ শিকদারের পূর্ব বাংলার সর্বহারা পার্টির জড়িত থাকার অভিযোগ ওঠে। সিরাজ শিকদার সেই দিনের গ্রামগঞ্জ ও শহরের কিছু লোকের কাছে, বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন, রবিনহুডের মতো এক আকর্ষক চরিত্র হিসেবে আবির্ভূত হন। তিনি ও তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি ও নিমেষে মিলিয়ে যাওয়া নিয়ে সেই সময় বেশ রোমাঞ্চকর গল্প শোনা যেত। তার দল সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি, হঠাৎ চিকা মারা এবং অতর্কিতে পুলিশ ও রক্ষী বাহিনীর উপর হামলা চালানো নিয়ে লোকজন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকত। এরকম পরিস্থিতিতে 1973 সালে বিজয় দিবসের আগের রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে সিরাজ শিকদার ও তার দল এসে ঢাকায় সরকার বিরোধী লিফলেট প্রচারসহ বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এই আশঙ্কায় রাজধানীতে রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ ভিন্ন গাড়ি নিয়ে টহল দিতে থাকে। ওই রাতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ধানমন্ডি এলাকার তার 7 জন সমবয়সী বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে চড়ে শহরে টহল দিতে বের হন। এক পর্যায়ে সিরাজ শিকদারের খোঁজে টহলরত স্পেশাল পুলিশ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছে মাইক্রোবাসটি দেখতে পায় এবং সন্দেহ ও আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক সংকেত না দিয়েই অতর্কিতে এর উপর গুলি চালায়। এতে শেখ কামাল ও তার 6 জন সঙ্গী আহত হন। পরে পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেখ কামালকে পরে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। 3. সিরাজ শিকদারকে গ্রেফতারের আয়োজন চলতে থাকে। গ্রেফতারের সম্ভাবনা আঁচ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সে সংবাদ পেয়ে সিরাজ শিকদার সিদ্ধান্ত নিয়েছিলেন আরও গোপন অবস্থানে সরে যাবেন। মেজর ডালিমকে সিরাজ শিকদারের বাল্যবন্ধু পুলিশ সুপার মাহবুব বলেছিলেন সিরাজ শিকদার অল্প কিছুদিনের মধ্যেই ধরা পড়বেন। পুলিশ সুপার মাহবুব মেজর ডালিমকে সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে সিরাজের দলের এক লোকের কাছে থাকা তালিকায় মেজর ডালিমের নাম পাওয়া গেছে। সিরাজ শিকদারকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। তখনকার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করেছিল। তার মাধ্যমে সিরাজ শিকদারকে পাঠানো সবগুলো চিঠি পুলিশের হাতে পৌঁছে যায়। এভাবেই পুলিশ জানতে পারে চট্টগ্রামে 75-এর 1 জানুয়ারি তার বৈঠকের কথা। চট্টগ্রামের হালি শহরে বৈঠকে নির্ধারিত সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার আগে নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে ঘুরে আসার কথা বলে চলে যায়, কিন্তু সে আর ফিরে আসেনি। অথচ নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবেন সিরাজ শিকদার। মিটিং শেষে কুরিয়ার সহ সিরাজ শিকদার একটি বেবি ট্যাক্সি ভাড়া করেন। এ সময় তার পরনে ছিল ঘিয়ে রঙের প্যান্ট, টেট্রনের সাদা ফুল শার্ট, চোখে সানগ্লাস এবং হাতে ব্রিফকেস। হালি শহরে বৈঠক শেষে যখন তারা বেবি ট্যাক্সিতে উঠেছেন, ঠিক সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিফট চায়। সিরাজ শিকদার তার ছাপাছাপিতে আগন্তুককে বেবি ট্যাক্সিতে নিতে বাধ্য হন। পুলিশ চট্টগ্রাম শহর থেকে হালি শহর পর্যন্ত পুরো রাস্তার উপর কড়া নজর রেখেছিল। বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের কাছে আসে, তখনই সেই অনাহুত সহযাত্রী লাফ দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামতে বলে। ড্রাইভার ভয়ে বেবি ট্যাক্সি থামিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্টেনগান হাতে সাদা পোশাকের পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সিটি। ঘটনার আকস্মিকতায় লোকজন জমে যায়। একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেওয়া হয়, সে একজন পলাতক কালোবাজারি, তাই তাকে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে। বেবি ট্যাক্সি আটক করার পরপরই 6 জন স্টেনগানধারীর একজন এগিয়ে এসে তার চোখ বেঁধে ফেলে এবং হাতকড়া পরিয়ে দেয়। সঙ্গী মহসিনেরও ঘটে একই পরিণতি। গ্রেফতারের পর সিরাজ শিকদারকে নিয়ে যাওয়া হয় ডবল মোরিং থানায়। এই থানা থেকেই খবর পাঠানো হয় সর্বত্র। জরুরি ভিত্তিতে সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয়। সন্ধ্যায় যে বিমানে তাদের ঢাকা নিয়ে আসা হয়, সে বিমানটি যাত্রী নিয়ে আসছিল কক্সবাজার থেকে।
চট্টগ্রাম পৌঁছার পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের কয়েকজনকে নেমে যেতে বলা হয়। যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দীদের। ককপিটের পরেই সামনের 4টি আসন সংরক্ষিত হয় তাদের জন্য। কিন্তু বিমান ছাড়ার সময় ঘটে বিপত্তি। বিমানের পাইলট বন্দি অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করেন। কিছুটা বাক বিতণ্ডার পর ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় ওই দিন বাংলাদেশ বিমানের শেষ ফকার বিমান ফ্লাইট। ঢাকা পৌঁছানোর পরপরই তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে। আগে থেকেই পেছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে। বিমান থেকে নামার সময় আকস্মিকভাবে পুলিশের একজন ইন্সপেক্টর দৌড়ে এসে তার বুকে লাথি মেরে চিৎকার করে বলেন, হারামজাদা, তোর বিপ্লব কোথায় গেল? এ পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তা হস্তক্ষেপ করে আরও আক্রমণের হাত থেকে সিরাজ শিকদারকে রক্ষা করেন। একজন বলে ওঠেন, এত অস্থির হওয়ার কিছু নেই, তাকে জায়গা মতো নিয়ে ব্যবস্থা করা হবে। বিমানবন্দর থেকে সিরাজ শিকদারকে সোজা নিয়ে যাওয়া হয় মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সদর দপ্তরে। সেখানে পাগলা ঘণ্টা বাজিয়ে সতর্ক করে দেয়া হয় সবাইকে। সর্বত্র সাড়া পড়ে যায়। স্পেশাল ব্রাঞ্চের অফিস ঘিরে ফেলে কয়েকশো পুলিশ। সিরাজ শিকদারকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন সামনে পিছনে ছিল কড়া প্রহরা। সাইরেন বাজিয়ে সরিয়ে দেয়া হয় রাস্তার লোকজন। স্পেশাল ব্রাঞ্চ অফিসে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় কমিউনিস্ট টাস্ক ফোর্স এবং রক্ষী বাহিনীর উপর। পুলিশ অফিসাররা শেখ মুজিবের কাছে ক্ষমা চাইতে বলেন সিরাজ শিকদারকে। সিরাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর তাকে মৃত্যু ভয় দেখালে তিনি বলেন, সেই মৃত্যুকেই আমি গ্রহণ করব, যেই মৃত্যু দেশের জন্য এবং গৌরবের মৃত্যু। সিরাজকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেয়া হয় ঢাকার তৎকালীন পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমদকে। এই পুলিশ সুপার নির্মমতার জন্য কুখ্যাত ছিলেন। অবাক বিষয়, পুলিশ সুপার মাহবুব ও সিরাজ শিকদার ছিলেন ছোটবেলার বন্ধু। দুজনেই বরিশালে লেখাপড়া করেছেন। কুদরত, যা মাহবুবের ডাকনাম, এবং সেরা, যা সিরাজ শিকদারের ডাকনাম। এই দুজনের বন্ধুত্বের কথা বরিশাল শহরের অনেকেই জানতেন। জীবনের শেষ প্রহরে সেরা তার বাল্যবন্ধু কুদরতের সঙ্গে আবার মিলিত হলেন অন্যভাবে। সিরাজ শিকদারকে আটকের খবর শেখ মুজিবুর রহমানকে প্রথম দেন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল E.A. চৌধুরী। ওই সময় E.A. চৌধুরী ছিলেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান কর্মকর্তা। এরপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই দিন বিকালে সিরাজকে নিয়ে কি করা হবে এই বিষয়ে বৈঠক হয়। E.A. চৌধুরী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ। এরা সবাই স্থির করেন তাকে পুলিশ হেফাজতে রাখা ঠিক হবে না। সে কারণে তাকে মালিবাগে পুলিশের বিশেষ শাখা থেকে শেরেবাংলা নগরে রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এই হস্তান্তরের আগে তাকে আনা হয় শেখ মুজিবের সামনে। রাত 10:30টায় পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ শিকদারকে মুখোমুখি করা হয় শেখ মুজিবের। তাকে দাঁড় করিয়ে রেখেই প্রধানমন্ত্রী তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে। এ সময় সিরাজ শিকদার প্রশ্ন করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্য বোধ কি আপনার নেই? সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করেন। গণভবনে কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব। রাত তখন 12টা। 4 মধ্যরাতেই শোরগোল বেঁধে যায় শেরেবাংলা নগরের তৎকালীন রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তাড়াহুড়ো করে সেখানে আটক অন্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। সমগ্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেয়া হয় সার্চ লাইট। পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী। সকলের মুখেই গুঞ্জন আর ফিসফিসানি। তখনও কেউ জানে না কাকে নিয়ে আসা হচ্ছে। রাত 12:15টায় তৎকালীন রক্ষী বাহিনী অপারেশন প্রধানসহ হেডকোয়ার্টারে আসেন। এসেই ব্যাটালিয়ন কোয়ার্টার গার্ড থেকে সিরাজ শিকদারের দলের 2জন নেতৃস্থানীয় কর্মীকে হেডকোয়ার্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। মহসিন সহ সিরাজ শিকদারকে রাত 12:30টায় নিয়ে আসা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তারপরই একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে ফেলা হয়। রক্ষী বাহিনী হেডকোয়ার্টারের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় পুলিশের বিশেষ টিম ও রক্ষী বাহিনীর 11 ব্যাটালিয়নের এসপি কোম্পানির ওপর। সেই রাতের দ্বিপ্রহরে মেজর ডালিম আর কর্নেল নাজমুল হুদা গোপনে রক্ষী বাহিনী প্রধান কর্নেল নুরুজ্জামানের অনুমতি নিয়ে সিরাজ শিকদারকে দেখতে যান।
সঙ্গে কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলেন তারা, কিন্তু কোনো কিছু খাওয়ার অবস্থা তার ছিল না। মৃতপ্রায় অচেতন অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল ঘরের মেঝেতে। কর্নেল হুদা আগে সিরাজ শিকদারকে না দেখলেও মেজর ডালিমের সিরাজের সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু সেই কালো রাতে অতি পরিচিত কিংবদন্তি সিংহ পুরুষ সিরাজ শিকদারের নির্যাতনে বিকৃত মুখটাকে চিনতে পারেননি মেজর ডালিম। সেই রোমহর্ষক দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে না পেরে দুঃখ ও গ্লানির অবর্ণনীয় বেদনা বুকে নিয়ে বেরিয়ে এসেছিলেন দুজনেই। 2 জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আটক রাখা হয় রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে। 2 জানুয়ারি সকালে সিরাজ শিকদারকে কড়া প্রহরায় নিয়ে যাওয়া হয় সাভারে। 4টি ডজ লরি ও একটি টয়োটা জিপ অনুসরণ করে তাকে। সাভারে তাকে সারাদিন রেখে দেয়া হয় তৎকালীন রক্ষী বাহিনী ক্যাম্পে। সিরাজ শিকদার রক্ষী বাহিনীর জিম্মায় যখন ছিলেন তখন তিনি বারবার একটা কথাই বলছিলেন, আই নো মাই ফেট ইজ ডিসাইডেড। আমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। সন্ধ্যার পর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন সেখানে। রাত 9টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটু আগে। সেখানেই হাত বেঁধে রাস্তার ওপর দাঁড় করিয়ে গুলি করা হয় বলে অনুমান করা হয়। পার্শ্ববর্তী এলাকায় যারা গুলির শব্দ শুনেছেন তারা কেউ ভয়ে বের হননি, ভেবেছেন সে সময়ের নিত্যদিনের মতোই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। পরদিন অনেকেই রাস্তার ওপর দেখেছেন জমাট বাঁধা ছোপ ছোপ রক্তের দাগ। সরকারি প্রেস নোটে বলা হয় পুলিশ তাকে নিয়ে অস্ত্রের সন্ধানে সাভারে গিয়েছিল। গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হন। এই সরকারি ভাষ্য তখন জনগণ ও সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বাস করেনি। সিরাজ শিকদারকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হতো এবং বিনা বিচারে হত্যার জন্য লোকজন সরকারকে দায়ী করত। পুলিশই সিরাজ শিকদারকে হত্যা করেছিল, সেটা তাদের এক উচ্চ পদস্থ কর্মকর্তার স্বীকারোক্তিতে ধরা পড়ে। তৎকালীন মুক্তিযোদ্ধা সেনা অফিসার মইনুল হোসেন চৌধুরী ঢাকা ক্লাবের এক অনুষ্ঠানে পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, কর্নেল সাহেব, আপনাদের আর আমাদের যুদ্ধের মধ্যে তফাৎ এটাই, মাত্র 32 বছর বয়সে এভাবেই আজন্ম বিপ্লব পিয়াসী এই তরুণের জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে। সিরাজ শিকদারের লাশ তার মা বাবার কাছে হস্তান্তর করা হয়। ঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোডের জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেও সিরাজ শিকদারের জানাজায় ছদ্মবেশে উপস্থিত হন 2 বেদনাহত সেনা কর্মকর্তা, একজন মেজর ডালিম আর একজন মেজর নূর চৌধুরী। সিরাজের মৃত্যুর 3 সপ্তাহ পর 25 জানুয়ারি শেখ মুজিব নিজেই জাতীয় সংসদে এক ভাষণে বলেন, কোথায় আজ সিরাজ শিকদার? তাকে যখন ধরা গেছে তার সহযোগীরাও ধরা পড়বে। তিনি যেন এই হত্যাকাণ্ডকে এক ধরনের কৃতিত্ব হিসেবেই বিবেচনা করছিলেন। উল্লেখ্য, সিরাজ শিকদারকে ধরার ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করায় সরকার অন্তত 2 জনকে বিদেশে পাঠিয়ে পুনর্বাসিত করে। সিরাজ শিকদার হত্যার ফলাফল হয়েছিল গভীর ও সুদূর প্রসারী। এই হত্যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতির পরিবর্তনে ভূমিকা রাখে। মেজর নূর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্র ইউনিয়নে মেনন গ্রুপের সদস্য ছিলেন। পরে তিনি সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন সিরাজ শিকদারের অনুরক্ত একজন, যিনি এই বিপ্লবীর হত্যার ঘটনায় ক্ষুব্ধ হন। ধারণা করা হয় শেখ মুজিবের শরীরে বার্স্ট ফায়ার করেন মেজর নূর। শেখ মুজিবের পরিবারের সবাইকে হত্যা করার বিষয়ে জানতে চাইলে পরবর্তী সময়ে মেজর নূর বলেন, ওরা আমার নেতাকে খুন করেছে, আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি। সিরাজ শিকদারের বোন শামীম শিকদার জানান, সিরাজের দেহে গুলির চিহ্ন পরিষ্কার প্রমাণ করে যে স্টেনগান দিয়ে বুকে 6টি গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। সিরাজ শিকদারকে শেখ মুজিবের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে সারা শহরে রটে গেল। তখন 19 বছরের তরুণী শামীম শিকদার তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিল। সে সর্বহারা পার্টির কাছ থেকে একটা রিভলভার পেয়েছিল এবং তার ভাইয়ের হত্যাকারীকে হত্যা করার সুযোগের সন্ধান করছিল। শামীম বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্করদের একজন। বলাই বাহুল্য, শামীম শিকদার তার মিশনে সফল হতে পারেনি। এই হত্যাকাণ্ডের পর বাংলার বাণীর সম্পাদকীয়তে লেখা হয়, বিপ্লব করিবার জন্য চারু মজুমদারকে যে কল্পনা বিলাসে পাইয়া বসিয়াছিল তার পরিণতি সকলের জানা থাকার কথা। সিরাজ শিকদারের পরিণতি তাহার চাইতে ভিন্নতর কিছুই হয় নাই।
সিরাজ শিকদার ধৃত হইয়া মৃত্যুবরণ করিবার পর আশা করা যায়, যাহারা এই দেশে সন্ত্রাসবাদী তৎপরতাকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করিয়াছিলেন, তাহারা অতপর নিজেদের ভুল ধরিতে পারিয়াছেন। 2001 সালে অবমুক্ত করা সিআইএর গোপন দলিল, যা সিরাজ শিকদার হত্যার 3 দিন পরে গ্রন্থিত হয়েছিল, সেখানে সিরাজ শিকদারকে সন্ত্রাসবাদী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। দলিলে পুলিশের ভাষ্যেরই পুনরাবৃত্তি করে বলা হয়, পুলিশের কাছ থেকে পালানোর সময় সিরাজ শিকদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দলিলে উল্লেখ করা হয়, 28 ডিসেম্বর 1974-এ ঘোষিত জরুরি অবস্থার পরে সিরাজ শিকদারকে হত্যা সবচেয়ে নাটকীয় এবং উল্লেখযোগ্য ঘটনা। দলিলে আরও বলা হয়, সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধে সরকারের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে আরও বেশি ক্র্যাকডাউন করা উচিত। সিআইএ এর গোপন দলিলে এটা স্পষ্ট যে সিআইএ দৃশ্যত সিরাজ শিকদারের হত্যাকাণ্ডে উৎফুল্ল হয়ে সরকারকে আরও বেশি এমন ঘটনা ঘটানোর জন্য উৎসাহ দিয়েছিল। তবে দলিলের শেষে এই আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল যে সিরাজ শিকদারের হত্যাকাণ্ড সরকারের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে, কারণ নানা দলে ও উপদলে বিভক্ত সন্ত্রাসবাদীদের ঐক্যবদ্ধ হবার জন্য সিরাজ শিকদারের শহীদি ইমেজ কাজ করতে পারে।